একজন ভিডিও এডিটর বাংলাদেশে সর্বোচ্চ কত টাকা আয় করতে পারে? একা এডিট করে 1-1.5 ইজিলি আনতে পারবে। এআই কি এডিটিং সেক্টরটাকে রিপ্লেস করে ফেলবে কিনা? একজন ভিডিও এডিটর শুধু এডিট করে না, সে আপনার মাইন্ডসেট নিয়ে খেলে। আপনি কিভাবে চিন্তা করেন ওইটা আগে থেকেই ভাবে। এডিটিং এ যদি আমি না জানি তাহলে আলটিমেটলি আমি যা দেই ওইটাই কোনো লাভ নেই। AI তুই কই আছিস এইভাবে লিখে না, এআই কে এইভাবে বললে ওই এআই বুঝে। আমি নদীর পাড়ে বসে আছি, আমার সামনে দিয়ে একটা লঞ্চ চলে যাচ্ছে, ব্যাকএন্ড থেকে আমার ক্যামেরাটা শুট করা হচ্ছে, 24mm একটা ওয়াইড লেন্স দিয়ে আমার শুট করা হচ্ছে, সামনে হালকা বুকে হয়েছে, মেন ফোকাসটা হচ্ছে আমি। এইভাবে একটা শর্ট সিনেমাটিক ওয়েতে আমাকে প্রম্পটিং করে দাও। একজন সাধারণ এডিটর এবং একজন টপ ক্লাস এডিটরের মধ্যে মূল পার্থক্যটা কোথায় থাকে? কাজ যখন আপনি কারো পারপাস নিয়ে ভিডিও এডিট করবেন তখন সেটা মেন টার্গেট থাকবে রিস্টোর। আপনার কন্টেন্ট কেমন হবে তার উপরেও ডিপেন্ড করে যে আপনার অডিয়েন্স ওটা কিনবে কি কিনবে। সো এর জন্য হচ্ছে বেটার কন্টেন্টটা এত বেশি গুরুত্বপূর্ণ। যেমন অনেকে তো এডিট করেন, তারা কেন আপনার এই এডিটটা করবে? মানুষ এখন বসে বসে এত টাইম নাই যে আপনার একটা ডিজাইন করে সব ডিটেল দেখবে, 10 সেকেন্ডের জাস্ট ইনফরমেশন চাই। কন্টেন্ট ব্র্যান্ডের জন্য ইম্পর্টেন্ট কিনা? লাস্ট 2 বছর যাবত প্রত্যেকটা কোম্পানিতে ডেইলি 1টা থেকে 2টা কন্টেন্ট আপলোড হচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো বরিশাল, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আবার চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমাদের গেস্টকে সেটা আপনাদেরকে মোবাইল থেকে পড়ে শোনাবো। গেস্টকে আপনাদেরকে একটু পরে দেখাই। গেস্ট সম্পর্কে আমি ফান করে লিখছিলাম হলো জেমিনিতে যে গেস্ট সম্পর্কে কি বলে। আগে গেস্টের নাম বলতে হবে আপনাদেরকে। গেস্টের নাম হলো সাদিকুর রহমান সৌরভ। তিনি কে, তার সম্পর্কে যখন জেমিনিতে দিলাম কি বললো আপনারা দেখুন। টপ ক্লাস এডিটর, কোর্স ক্রিয়েটর, স্টোরি সিঙ্ক নামে একটা কোর্স ক্রিয়েট করেছেন। তারপর হলো তিনি একজন প্রফেশনাল ট্রেনার, তিনি একজন ইন্ডাস্ট্রি ইনফ্লুয়েন্সার এবং তিনি রিসেন্টলি বরিশালে ভিজিটে এসেছেন। এটাও কিন্তু এই যে আপনারা দেখুন এসে জেমিনি আমাদেরকে দিয়ে দিয়েছে। এবং সে বরিশাল কেন এসেছে? হ্যালো বরিশাল পডকাস্টে অ্যাটেন্ড করতে। সাদিকুর রহমান সৌরভ ভাই হলো আমাদের একটা কোর্সে ট্রেনার হিসেবে ছিল। কোর্সটার নাম ছিল ইম্প্যাক্ট একাডেমি। তো এটা ছিল বছর দেড়েক আগের কথা। এখন এই যে সৌরভ ভাই 1.5 বছর পরে কিভাবে যেন আমরা আজকে একই মঞ্চে একই জায়গায়, এবং এই প্রথম দেখা আমাদের, সেটা হলো হ্যালো বরিশালের পডকাস্টে সে জয়েন করার জন্য বা অ্যাটেন্ড করার জন্য আজকে বরিশালে। হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এডিটর অফ বাংলাদেশ। রবি, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, টুসেন্ট পডকাস্ট এবং এছাড়া আরও ভালো ভালো যে পডকাস্টগুলো হয়, আরও বড় বড় কোম্পানির যে পডকাস্ট বা ভিডিও এডিট করা দরকার হয়, এগুলো কিন্তু তার হাত দিয়ে অনেক ভালো ভালো কাজ হয়েছে। এবং তিনি কিন্তু সার্ভিসও পাশাপাশি করছেন সারা দেশে। তার কোর্সের মাধ্যমে তার একটা নেটওয়ার্ক সে গড়ে তুলেছে, তার ভাই ব্রাদার। তো এরকম একজন মানুষকে আমরা আজকে এখানে এনেছি। তার কাছ থেকে আজকে আমরা অনেক কিছু জানবো, আমাদের অডিয়েন্স অনেক কিছু জানবো ফ্রিল্যান্সিং সম্পর্কে, জানবো হলো ভিডিও এডিটিং সম্পর্কে, জানবো কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে, জানবো হলো ভিডিওগ্রাফি সম্পর্কে। তাহলে চলুন পরিচিত হয়েই। সাদিকুর রহমান সৌরভ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। সো এখানে আপনার হ্যালো বরিশাল এসে আপনার কেমন লাগছে? হ্যালো বরিশাল, আমি ভাবছিলাম হয়তো বা নর্মাল কোনো একটা স্টুডিও হবে, আমার যেহেতু আগে দেখা হয় না, জাস্ট হচ্ছে ক্যামেরাতে দেখছি হ্যালো বরিশাল লেখা, এইভাবে শুট করা হয়েছে। কিন্তু স্টুডিওটা এত ব্রাইট, এখানে আরো অনেকগুলো অপশন আছে, লাইফস্টাইল আছে, আরো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো। তো এটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করছে যে না, ওয়াও নাইস, এত সুন্দর ঢাকার বাইরে তাও ক্রিয়েটিভ মাইন্ডসেট নিয়ে এত সুন্দরভাবে একটা স্টুডিওকে সাজানো, দ্যাটস অ্যামেজিং। আর আরেকটা জিনিস আমার গতকালকে ঘটছে, সেটা হচ্ছে আবার বরিশাল ফার্স্ট টাইম এটা আসার সময় মামলা খাইছি গাড়িতে। সরি, এজন্য এটা আনফরচুনেট। তো ওটা তো রিকভারি হয়ে গেছে। আপনার সামনে আপনার স্টুডেন্ট বসা, যে স্টুডেন্টকে আপনারা শিখিয়েছিলেন কন্টেন্ট কিভাবে করতে হবে, ওখানে ভিডিও এডিটিং কি হবে, তারা এখন একটা প্রজেক্ট হ্যালো বরিশাল, এবং এটা এখন 1,57,000 ফলোয়ার সমৃদ্ধ একটা প্রজেক্ট। এটা আপনি কেমন এনজয় করছেন? এটা আসলে অনেক বেশি এনজয় করার জিনিস। কারণ হচ্ছে আপনি একজন স্টুডেন্ট বিশেষ করে যখন আসে, সে কিছুই জানে না, এসে বলে ভাই আমি তো এই সম্পর্কে কিছুই জানি না, সো আমি চাই গ্রো করতে। এখন আপনি তাকে গাইড করতেছেন, একদম বেসিক থেকে গাইড করতেছেন, এবং আপনার চোখের সামনে সে আস্তে 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 গড়ে উঠতেছে। তো জিনিসটা কত অ্যামেজিং ফিল করা জিনিস। লাইক আপনার
মা বাবা আপনাকে যখন জন্ম দেওয়ার পরে তাকে আস্তে 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 গ্রো করতেছে এবং তার সাথে সাথে দেখতেছে আমার ছেলেটা কিভাবে গ্রো করতেছে, তো এটা তার সাথে কাছে কতটা আনন্দের জিনিস, লাইক দ্যাট। আপনি তো একটা প্রতিষ্ঠানের এখন ওনার, আপনি একটা কোর্স লঞ্চ করেছেন, আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুল, স্টোরি সিঙ্ক। এই কোর্সটির নাম স্টোরি সিঙ্ক কেন, এটার গল্পটা কি? স্টোরি সিঙ্কটা কেন, স্টোরি এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো স্টোরি আর একটা হচ্ছে সিঙ্ক। আমরা অধিকাংশ যখন ভিডিও এডিট করি আমরা জাস্ট কাট কাট করে বসিয়ে দিয়ে সলভ করে দিতে চাই, কিন্তু ভিডিওর মূল উদ্দেশ্য বা যখন আপনি কারো পারপাস নিয়ে ভিডিও এডিট করবেন তখন সেটার মেন টার্গেট থাকবে স্টোরি, আর সেটাকে যখন ওভারঅল সব কিছু মিলিয়ে সিঙ্ক্রোনাইজ করবেন তখন এটা একটা ব্রাইট কন্টেন্ট হিসেবে আসবে। আমার ফোকাসটা ওই জায়গায় যাবে যে আমরা শুধু ভিডিও এডিট করব না, ভিডিওর ব্যাকএন্ডে কি চলে, একটা স্টোরি বোর্ড থেকে শুরু করে কিভাবে একটা কনসেপচুয়াল ভিডিও দাঁড় করানো যায়, এর জন্য হচ্ছে মূলত এই নামটা দেওয়া। এবং আমি আপনাকে একটা কমপ্লিমেন্ট দিতেছি, নামটা অনেক সুন্দর এবং অনেক মিনিংফুল আমার কাছে মনে হয়েছে। স্টোরিগুলোকে সমন্বয় ঘটিয়ে দেয়া কাজটাই যারা করবেন সেই টিমটা নিয়ে কাজ করবে সাদেকুর রহমান সাদে, সৌরভ ভাই। পরের প্রশ্ন, এবার একটু অন্য ট্র্যাকে চলে যাচ্ছি। এডিটর বনাম স্টোরি টেলার, একজন সাধারণ এডিটর এবং একজন টপ ক্লাস এডিটরের মধ্যে মূল পার্থক্যটা কোথায় থাকে? মূল পার্থক্য কাট দেখলেই বোঝা যায়। কাজ দেখলে বোঝা যায়? কাজ না, কাট, কাট ভিডিও দেখলে? কাট। কাট ইন্টারেস্টিং তো, আমি মনে করছি কাজ দেখলে বোঝা যায়। কারণ ভিডিও, আমার মনে হয় ভিডিওর মধ্যে ওয়ান অফ দ্য অ্যাডভান্স কাজ, আমরা যেটা খুব মনে করি যে একটা ভিডিও নিয়ে জাস্ট একটু কাট টাট করলাম ভিডিও কাট হয়ে গেল, কিন্তু একজন হাই লেভেল ভিডিও এডিটরের কাট দেখলেই বোঝা যাবে। রিজন হচ্ছে তার কাটগুলাই এমন ভাবে কাটা হবে যে আপনার কাটের মধ্যে স্মুথনেস চলে আসবে। আপনার ভিডিও ওই কাট দেখে মনে হবে কোনো জায়গায় বেশি বাড়ি খাইছে, কোনো জায়গায় অনেক কম বাড়ি খাইছে, অথবা জুম করা উচিত ছিল, এগুলো মনে হবে না। যে কাট, এল কাট, আর অনেক কিছু দেখো, কাটটাকে এত ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করবে আপনাকে, ওই নর্মাল ভিডিওটাই আপনার কাছে ভালো লাগবে। সো একজন নর্মাল ভিডিও এডিটর, একজন অ্যাডভান্স ভিডিও এডিটরের মধ্যে সর্বপ্রথম পার্থক্যটা এখানেই আসে। সর্বপ্রথম পার্থক্যটা কাজের, সে শব্দটাও পরে কাটের। দর্শক ভালো লাগলো শুনে। দ্বিতীয় প্রশ্ন আপনাকে করছি, সেটা হলো প্রথম ইমপ্রেশন। যেমন কোনো নতুন এডিটর কোনো কাজ দেখার, কোনো নতুন এডিটরের কোনো কাজ যখন আপনারা দেখেন, কোন জিনিসটি দেখে বুঝতে পারেন যে তার ভবিষ্যৎ আবিদের মতো উজ্জ্বল? আবিদকে যখন ফার্স্ট টাইম আপনি আমার কাছে আনলেন, আনার পরে বলছেন ভাই আমি আপনার বিশ্বাস করি, আমি একজনকে স্টোরি দিচ্ছি, আপনি জাস্ট আপনি নিজের মতো করে দিবেন। সো তারপর আমি আনলাম, আনার পরে যখন আমরা ফার্স্ট টাইম টাস্কে গেলাম, টাস্কের মধ্যেই আবিদের স্টোরি বলার ক্ষমতা ছিল অনেক ভালো। এই স্টোরি বলার ক্ষমতা খুব অল্প মানুষের মধ্যে থাকে, যারা এটাকে কন্টিনিউয়াসলি বিল্ড করতে পারে। এটা কি লাগে এডিটিং এর ক্ষেত্রে স্টোরি বলার ক্ষমতা? আমরা তো জানি কন্টেন্ট ক্রিয়েটরদের লাগে। ভিডিও এডিটিং স্টোরি, আপনি যখন একটা নর্মাল দেখেন, আপনি যখন ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউবে কোনো একটা কন্টেন্ট দেখতেছেন, কন্টেন্টের একটা হুড পার্ট থাকবে, একটা ইনফরমেশন পার্ট থাকবে, একটা ইন পার্ট থাকবে। তার মানে হচ্ছে তিনটে স্টেপে একটা কন্টেন্ট ক্রিয়েট হয় সাধারণত। শুরুতে হচ্ছে হুক পার্ট, মাঝখানে হচ্ছে মিডল পার্ট, ওইখানে হচ্ছে আপনার ইনফরমেশন গুলো হচ্ছে আপনি দিবেন, আর লাস্টে হচ্ছে এন্ডিং পার্ট, যেখানে আপনি কন্টেন্টটা যেভাবে শেষ করবেন। এখন এই প্রত্যেকটা যে পার্ট প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আলাদা স্টোরি বিলং করে। হুক পার্টটা কোথা থেকে আসে? হুক পার্টটা আসে হচ্ছে পুরো স্টোরি থেকে, যে মেন পার্ট, এখান থেকে কেটে একটা আলাদা ট্রেইলার বানানো হয়, যেটা দেখে হচ্ছে পাবলিক শুরুতে একটা জাস্ট মেসেজ পাবে যে আমি সামনে হয়তো এগুলা দিই। একজন ভিডিও এডিটর শুধু এডিট করে না, সে আপনার মাইন্ডসেট নিয়ে খেলে। আপনি কিভাবে চিন্তা করেন ওইটা আগে থেকেই ভাবে। তার মানে ওর যে টার্গেট অডিয়েন্স, ওই টার্গেট অডিয়েন্স কিভাবে চিন্তা করতে পারে, সে ওইটা ওই এডিটিং প্যানেলে চিন্তা করে ফেলে। এরপরে ওই চিন্তা করে ওই অনুযায়ী কন্টেন্টটাকে সাজায়। সো ওই স্টোরি বিল্ড করার, স্টোরি বলার ক্ষমতা যদি কারোর মধ্যে না থাকে, তাহলে এটাকে কখনোই, তার মানে এরকম যাদের দেখেন বুঝতে পারেন তার ভবিষ্যৎ 100% উজ্জ্বল। জাস্ট তার একটু গাইড দরকার, তাকে ওইভাবে একটু পুশ করা দরকার, এবং প্রপার স্ট্রাকচারাল ওয়ে যেটা আছে সেটা শেখানো দরকার। আপনি তো ইমপ্যাক্ট একাডেমিতে ছিলেন, আপনি ওখানে ট্রেনিং করিয়েছেন, তো এখন আপনি আলাদা করে আবার এডিটরদেরকে আরো চাচ্ছেন যে তারা ডেভেলপ করুক, ট্রেনিং করাচ্ছেন। এই যে কেমন লাগছে আপনার এই কোর্স করাতে? অ্যাজ এ টিচার আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, হোয়াট ইজ ইউর ফিলিং?
আলহামদুলিল্লাহ। বাট ইম্প্যাক্ট একাডেমিতে যখন ছিলাম তখন হচ্ছে ওটা তো একটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য প্ল্যাটফর্ম ছিল। সো আপনার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সবার তো মোশন দরকার নাই, সবার অ্যাডভান্স কাজও জানা দরকার নেই। সো এখানে বেসিক যে এইগুলা টোলগুলো শেখানো ওগুলা, আর তার মধ্যে অনেকগুলা সফটওয়্যার ঢুকানো হয়েছিল যেগুলো আসলে, যেমন আফটার এফেক্ট ঢুকানো হয়েছিল। আফটার এফেক্ট তো আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর শুরুর দিক দিয়ে ওইটার দরকার নেই, প্রয়োজন নেই। এডিটিং যে ছন্দ, যে এই যে আপনার ছন্দটা যে মিলানের টেকনিকটা কি, মেইন টেকনিকটা কি? এটার আমরা সবসময় বলি স্টোরি ইজ আ কিং। গল্পটা হচ্ছে রাজা, ঠিক আছে? কারণ গল্পটাই হচ্ছে পুরো ভিডিওটাকে কন্ট্রোল করে। এখন ওয়ে বলতে হলে এগুলো অনেকগুলো ওয়ে আছে। কন্টেন্টের এক এক কন্টেন্ট এক একটা ভেরিয়েন্ট আসে। যেমন পডকাস্ট, এটার কন্টেন্ট ভেরিয়েন্ট অন্যরকম। আবার নর্মাল যে একটা প্রোডাক্ট প্রমোশন, সেটার কন্টেন্ট ভেরিয়েন্ট অন্যরকম। আবার ডকুমেন্টারি কন্টেন্ট ভেরিয়েন্ট যেটা আছে সেটা অন্যরকম। সো ওই কন্টেন্ট বুঝে মূলত হচ্ছে একটা স্টোরি সাজাতে হয়। এখন অনেকে বলবে যে আমি এইখান থেকে, মনে করেন আমি এখানে বললাম, এখানে আপনি শুটে আমার একটা ইন্ট্রো দিলেন, আমাকে ইন্ট্রো দিলেন। ইন্ট্রোটা কেন দিলেন? রিজন হচ্ছে আমাকে কিছুটা মানুষের সাথে পরিচয় করিয়ে দাও, যাতে করে আমার এই টাইপের জিনিসগুলো যারা জানতে চায়, যাদের নিট, তারা শেষ পর্যন্ত কন্টেন্টটা দেখে বা তারা একটু বসে থাকে। তো এটার কন্টেন্টের ওয়ে একরকম। কিন্তু যে ডকুমেন্টারি বানাচ্ছে, সেক্ষেত্রে ডকুমেন্টারি কন্টেন্টের ভেরিয়েটি কিন্তু অন্যরকম থাকে। শুরুতে দেখবেন যে একটা কথা বলে যে বিল গেটস 1,000 কোটি টাকা লস খাইছে, কেন আপনি জানেন? সো এটা হুক করার একটা পার্ট গেল। এটা কিন্তু আপনার আবার পডকাস্ট এটা হয় না, কেন লস খেয়েছে। এরপরে কি? এরপরে আনে হচ্ছে তার কিছু ওয়ে। ওকে, এটা শোনার আগে আগে আমরা মূল গল্পের দিকে ফিরে আসি। হ্যাঁ, এরকম করে বলে, হ্যাঁ, এইভাবে করে মিলান। এইভাবে মিলে। সো এই যে এক একটা কন্টেন্টের টাইপ এক এক রকম, ভেরিয়েন্ট এক এক রকম, ওইভাবে মূলত হচ্ছে কন্টেন্টটা তৈরি হয়। এখন আমি ধূপ করে যে আমি বলবো যে এই কন্টেন্ট, আগে বুঝতে হবে যে কন্টেন্ট আমি কোনটা নিয়ে কাজ করতে চাই। আমি কি সিনেমাটিকে যাব, আমি কি ওয়েডিংয়ে যাব, আমি কি পডকাস্টে যাব, আমি কি ডকুমেন্টারি যাব। ওই অনুযায়ী হচ্ছে তাকে ওইটা গাইড করতে হবে যে তুমি এই টাইপের কন্টেন্টে এইগুলা ফলো করো। আচ্ছা, এবার একটু পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো। হ্যাঁ। সেটি হলো, এডিটর তো পর্দার অন্তরালে থাকে, হ্যাঁ থাকতে হয়। হ্যাঁ, সে কিভাবে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারে, তার যদি ইচ্ছে করে? আমার মনে হয় একজন এডিটরের পার্সোনাল ব্র্যান্ডিং করা সব থেকে বেশি সহজ। সহজ? হ্যাঁ, কারণ সে গল্প বলার ক্ষমতা তার মধ্যে অলরেডি আছে। শুধু তার মধ্যে একটা জিনিসের দুর্বলতা কাজ করে, যেটা বলবো, বা ভয় কাজ করে, সেটা হচ্ছে সে ক্যামেরার সামনে আসতে চায় না। আর একটা এডিটরের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং করা বর্তমানে অনেক বেশি জরুরি, যদি সে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চায়। জরুরি কেন? এর রিজন হচ্ছে, আপনি ভাবতেছেন যে আমি একজন ভালো এডিটর হব, এডিটর হওয়ার পরে ফাইবার, আপওয়ার্ক, এই টাইপের যে প্ল্যাটফর্ম আছে এইগুলাতে কাজ করবো, ফ্রিল্যান্সিং করবো, হিউজ টাকা। বাট রিয়েলিটি ইজ, ফাইবারের ক্ষেত্রে কাজ যেটা আছে সেটা পাওয়াটা অনেক বেশি টাফ। এর অনেকগুলা রিজন আছে। রিজনের মধ্যে অন্যতম রিজন হচ্ছে, ওটা তো আপনার একটা গিগ ছেড়ে দেওয়া হয়, এরপরে আপনার গিগটা যদি সুন্দর হয়, ক্লায়েন্ট এসে নক দিয়ে, কিন্তু আপনার কম্পিউটার তো ওই জায়গায় হিউজ। আপনি ভিডিও এডিটিং লিখে সার্চ করেন, আপনি না হইলেও বাংলাদেশের মধ্যেও তাও না হলে 10,000 গিগ পেয়ে যাবেন। এখন 10,000 গিগের মধ্যে অনেকে টপ রেটেড আছে, অনেকে টপ রেটেড আছে, টপ রেটেড প্লাস আছে, প্রো লেভেল সেলার আছে, লেভেল 2 সেলার আছে, লেভেল 1 সেলার আছে, তারপরে আপনি নিউ এর মধ্যে একটা আছে যে যারা মোটামুটি অর্ডার পাইছে, যাদের 10 থেকে 12টা হচ্ছে রিভিউ আছে, আপনার কিছুই নেই। এখন আপনি শুরুতে গিয়ে $5 কাজ দিবেন। $5 কাজ দেওয়ার পরে ওইখান থেকে যে চার্জ অ্যামাউন্ট আপনি পাবেন, ওই অ্যামাউন্টে দিয়ে যেই পরিমাণ কাজ আপনার করতে হবে, ওইটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না, আপনি বার্নিং করা শুরু করবে। সো শুরুর দিকে এই টাইপের প্ল্যাটফর্মে গিয়ে কাজ করাটা অনেক বেশি টাফ। আপনি আপওয়ার্কে যাবেন, বাংলাদেশের খুব কম মানুষই আছে যাদের শুরুর দিকেই ক্ষমতা আছে যে 50 থেকে 1 লাখ টাকা আপওয়ার্কে খরচ করার ক্ষমতা। কারণ আপওয়ার্কে গেলে আপনার কানেক্ট কিনতে হবে, আপনাকে বিট করার ক্ষমতা থাকতে হবে। সো ওইটাও তার জন্য টাফ। এইখানেই খেলা আসে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এই কাজটা করাটা অনেক বেশি সহজ। একটা কন্টেন্ট আমি এডিট করতেছি, এটা এই টাইপের আউটপুট, আমার বেস্ট একটা আউটপুট আসছে। আমি জাস্ট যদি মোবাইলটা নিয়ে হুক নিলাম, আমি কিভাবে এডিট করলাম, এডিটের কিন্তু কন্টেন্টটা অবশ্যই ভালো হইতে হবে। এটা আগে এডিটিং এ যদি আমি না জানি, তাহলে আলটিমেটলি আমি যা দেই ওইটাই কোনো লাভ নেই। তো আমার ওইটা বিল করার ক্ষমতা আগে থাকতে হবে। আমি নিলাম
একটা ফুটেজ নিলাম, একটু টাইম লাইন দেখাইলাম, পুরাটা দেখাই দিলাম, 30 সেকেন্ড আপনার কন্টেন্ট মোবাইলে রেকর্ড করে ছেড়ে দিলাম, এঙ্গেজিং হয়ে যাবে ওটা যদি কন্টেন্ট ভালো হয়, ওটা রিচও খাবে ভালো। এরপরে বিফোর আফটার লিখে কয়েকটা স্ট্রাকচার দিয়ে সুন্দরভাবে টাইম লাইন, এরপর হচ্ছে মেন ভিডিও, এরপরে শর্ট ভিডিও, এইভাবে করে যদি ইনস্টাগ্রামে ছাড়ি হয়ে গেল। 3 নাম্বার, কেউ যদি নিজের ফেস দিয়ে ডিরেক্ট করতে চায়, এইভাবে শুরু করলো যে আমরা রিসেন্টলি ওই ব্যান্ডের একটা কাজ করছিলাম, আর যেটা করতে আমার 12 ঘন্টা লাগছে, কিন্তু 12 ঘন্টায় আমাকে সে 5,000 টাকা পেমেন্ট করছে। বুঝতে পারছেন? একটা হুক দিল, তো চলুন কন্টেন্টটা দেখে আসি। এইভাবে সে ব্র্যান্ডিং করতে পারে। ব্র্যান্ডিং করতে পারে। আর এটা এটা করলে লাভ কি, সে ডিরেক্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লায়েন্টের সামনে চলে যাবে। দারুণ, তার মানে একটা দারুণ জিনিস দেখলাম, যেখানে আপওয়ার্কে একটা ইনভেস্টমেন্টেরও ব্যাপার আছে টু গেট রেসপন্স। সেখানে সে কিন্তু এটা না করে বাইপাস করে পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করে মার্কেটে একটা জায়গা করে নিতে পারে। লোকাল বায়ার বা রিজনাল বায়াররা তাকে দ্রুত ক্যাচ করার একটা আলাদা চান্স পায়, ইভেন ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও শান্তি, এবং বায়াররা মোটামুটি এটা পছন্দও করে বোধহয়। 100%। ওইখানে দেখতে দেখতে বায়াররা একটু হয়ে যায়। আর মজার বিষয় হচ্ছে বাংলাদেশের অধিকাংশ ক্লায়েন্ট তারা সোশ্যাল মিডিয়াতে থাকে, তারা ওই সব প্ল্যাটফর্মে যায়। আর যদি ইন্টারন্যাশনাল হয়, ইন্টারন্যাশনাল ভালো ক্লায়েন্টগুলো এই জায়গায় থাকে, ওরাও ইয়েতে যায় না, ওরা কমফোর্ট ফিল করে না আপওয়ার্ক ফাইবারে। হ্যাঁ, আপওয়ার্ক ফাইবার অনেক ভালো ক্লায়েন্ট আছে, আমি বলি নাই যে নাই, অনেকে আছে আবার গালিগালাজ করতে পারে এটা দেখে যে আসছে 100%, কিন্তু নতুনদের কথা আমি বলতেছি, নতুনদের জন্য ওখানে গিয়ে জিনিস করাই ভালো। হ্যাঁ। এবার আর একটা প্রশ্ন যাই, সেটা হলো আপনি জানেন যে আমরা বলি যে সবাই এখন রিল দেখতে পছন্দ করে, 3 মিনিটে মানে 90 সেকেন্ড দেখার পরে মানুষের চলে যায়। আমরা বলি 3 সেকেন্ড স্প্যান বলি, মানে 3 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। সেক্ষেত্রে একজন এডিটরের মানে কি বলে, কিভাবে সে এইটা ধরে রাখতে পারে, কি করতে পারে এই তাকে ধরে রাখার জন্য? এটা ধরে রাখার জন্য ধরে রাখতে পারে কিভাবে, রিটেনশনটা কিভাবে আনতে পারে? রিটেনশন আনার জন্য আমরা যেই মেথডটা ফলো করি সেটা হচ্ছে, আমরা প্রথম 3 সেকেন্ডে একটা হুক ক্রিয়েট করি, যেটা তো আপনিও বললেন, ওটা করাটা আবশ্যক। যে স্ক্রল থামানোর জন্য, স্টপ করার জন্য প্রথম 3 সেকেন্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 সেকেন্ডে আপনি থামালেন, থামানোর পরে প্রতি 10 সেকেন্ড পর পর আবার ওই 3 সেকেন্ডের মতো খুব একটা ইন্টারেস্টিং তাকে দেখাতে হবে, তাতে করে সে আরো 20 সেকেন্ড করে কন্টিনিউ করে। সো ওই 20 সেকেন্ডের মধ্যে আরো একটা সুন্দর একটা জিনিস তার ওখানে ঢুকাই দিতে হবে। এটা যদি সে যদি মনে করেন স্টোরি বিল করে, তাহলে স্ক্রিপ্টের মধ্যে এই জিনিসটা রাখতে পারে। আর যদি মনে করেন যে পডকাস্টটা সাধারণত হয় না, পডকাস্ট তো ওই ট্রেলার দেখেই মূলত হয়। এরপর হয়তো ডকুমেন্টারি হলে ডকুমেন্টারির মধ্যে দেখবেন 30 সেকেন্ড পর পর এমন একটা টপিক নিয়ে আসে, গল্প বলার সময় একটা মার্ডার করছে, মার্ডারের পরে কি হইলো, ওই টাইপের কিছু একটা দেয়। বা ওই কোম্পানিটার উঠতেছিল আস্তে আস্তে, কিন্তু হঠাৎ করে ডাউন হয়ে গেছে, ডাউনের কারণটা নিয়ে আসে ছোট করে। সো এই যে 30 সেকেন্ড পর 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 এইভাবে আরো একটা 5 থেকে 6 সেকেন্ড একটা হুক টাইপ রাখা, যাতে করে সে ওইখান থেকে আবার ফিল করে যে আমার আরেকটু টাইম কন্টিনিউ করতে হবে। সো এইভাবে করে মূলত হচ্ছে বারবার রিটেনশনটা ধরে রাখতে হবে, বারবার রিটেনশনটা আনতে হবে। এডিটিং এর ক্ষেত্রে এটা খুবই অনেক বেশি গুরুত্বপূর্ণ, লং ফর্ম কন্টেন্ট এগুলোর ক্ষেত্রে 4 থেকে 5 মিনিট যেগুলো কন্টেন্ট হয়। এখন দেখা যাচ্ছে যে সবাই কোম্পানিগুলো কন্টেন্টের দিকে ঝুঁকছে। হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে কন্টেন্ট ব্র্যান্ডের জন্য ইম্পর্টেন্ট কিনা? হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর রিজন অনেকগুলো আছে, তার মধ্যে একটা আপনি জাস্ট আমি কিছু উদাহরণ দিই। সেটা হচ্ছে, আপনি যদি লাস্ট 2 বছর যাবত যারা বড় বড় ব্র্যান্ড ওই দিকে ফোকাস করেন, আমি বাংলাদেশি ব্র্যান্ডের কথাই বলি, আমি এই যে আকিজ, এরপর হচ্ছে আপনার বসুন্ধরা, এরপর হচ্ছে আপনার বিকাশ আছে, ফ্রেশ আছে, এরপর আছে রবি টবি, এই সব। সো প্রত্যেকটা কোম্পানিতেই প্রাণও দেখবেন, ওদের পেজে যান, যাওয়ার পরে দেখবেন যে ডেইলি 1 থেকে 2টা কন্টেন্ট হচ্ছে, ওখানে আছে, আপলোড হচ্ছে। কিন্তু আগে কি হইতো, 2 বছর আগে দেখতেন ক্যারাসল অথবা ওয়েব পোস্টার, অথবা ডিজাইন, এই টাইপের জিনিসগুলো আগে পোস্ট হতো। কিন্তু এখন কি হয়, কন্টেন্ট হয়। রিসেন্টলি কি হচ্ছে, রিসেন্টলি প্রাণ কি করতেছে দেখেন, প্রাণের যদি লাস্ট ইগুলা দেখেন, দেখবেন ওরা ওদের প্রোডাক্টে এআই দিয়ে ভিডিও বানিয়ে তারপরও করতেছে, আমরা এটা দেখছি আর কি। হ্যাঁ, খেয়াল করছেন? সো এই যে সবাই কন্টেন্টে শিফট হয়ে যাচ্ছে। এখন অনেকে বলবে যে ভাই এআই দিয়ে বানাইলে তো আসলে ভিডিও এডিটর হইলো না, বা এআই যে ভিডিওটা বানাচ্ছে ওইটা কোনো একটা ভিডিও এডিটর এডিট করে ওই যেগুলো আছে প্রম্পটিং করে প্রপার একটা স্ট্রাকচার সাজিয়ে, স্টোরি সাজিয়ে 1 মিনিটে একটা কন্টেন্ট বানিয়ে তারপরে ব্র্যান্ডকে দিচ্ছে।
সো এআই ইউজ করে কিন্তু কন্টেন্টটা বানাচ্ছে, ফুল কন্টেন্ট কিন্তু এডিটরই বানাচ্ছে ওভারঅল। সো এই যে সবাই কন্টেন্ট দিকে যুক্তেছে। সো এছাড়াও আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন, লিঙ্কডিনে কিন্তু আগে রিলস দেওয়া যেত না, এখন কিন্তু রিলস দেওয়া যায়। লাস্টে ফেসবুক কি করলো, ফেসবুক কিন্তু লং ফর্ম টং ফর্ম সব দেওয়া যাইতো, এখন কিন্তু সব রিলসে নিয়ে আসছে। হ্যাঁ, একমাত্র টিকটকে রিলস ছিল, ইনস্টাগ্রামেও কিন্তু রিলস এনে ফেললো। সো সবাই এখন কন্টেন্টের দিকে যাচ্ছে। রিজন কি? এর অন্যতম রিজন হচ্ছে মানুষ এখন বসে বসে এত টাইম নেই যে আপনার একটা ডিজাইন পরে সব ডিটেল দেখবে। আপনার ও 10 সেকেন্ডে জাস্ট ইনফরমেশন চায়। এখন 10 সেকেন্ডে ইনফরমেশন দেওয়ার বেটার ওয়ে কন্টেন্ট। স্পেশালি ভিডিও কন্টেন্ট। হ্যাঁ, স্পেশালি ভিডিও কন্টেন্ট। এখন ভিডিও কন্টেন্টে সে 10 সেকেন্ডে ইনফরমেশন পেলো, ইনফরমেশন পাওয়ার পরে সে ডিসাইড করবে আপনার কন্টেন্টটা কেমন হবে। এখানে আবার কন্টেন্ট স্ট্র্যাটেজির একটা খেলা আছে, যে আপনার কন্টেন্ট কেমন হবে তার উপরেও ও ডিপেন্ড করে যে যে আপনার অডিয়েন্স ওটা কিনবে কি কিনবে না। সো এর জন্য হচ্ছে বেটার কন্টেন্টটা এত বেশি গুরুত্বপূর্ণ। এআই নিয়ে আমার একটা প্রশ্ন, মানে আপনার এটা সম্পূরক, সেটা হলো এআই আতঙ্কে অনেকেই আছে এডিটররা, যে ভয় পাচ্ছে যে এআই কি এডিটিং সেক্টরটাকে রিপ্লেস করে ফেলবে কিনা। আপনার কি মনে হয়? না, এর অন্যতম রিজনের কথা যদি আমি বলি, ভিডিও এডিটিং নট অনলি এডিটিং। একটা ভিডিও অনেক কিছু মিলিয়ে তারপর একটা ভিডিও হয়। প্রথম প্রবলেমটা এইখানে। আমরা যারা ভাবতেছে যে এআই এসে ভিডিও রিপ্লেস করে দিবে কিনা, এটা অনেকটাই ইম্পসিবল। এর রিজন হচ্ছে একটা ভিডিও করার পিছনে কয়েকটা আর কি আছে, ভাগ আছে। প্রথম Element. হচ্ছে ভাগই আছে আলাদা। হ্যাঁ, স্ক্রিপ্ট লেখা হয় আলাদাভাবে, একজন হ্যাঁ। স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্টটা ক্রিয়েট করে, তৈরি করে, এরপর আপনার কাছে আসে, যে হোস্ট থাকবে বা গেস্ট থাকবে তার কাছে আসে, সে ওই অনুযায়ী ওটাকে শুট করে। শুটের জন্য আলাদাভাবে সিনেমাটোগ্রাফার দরকার। সিনেমাটোগ্রাফির জন্য ওইটাকে আরো আকর্ষণ করার জন্য বিরোলটা আবার আলাদাভাবে নিতে হবে। দুইটা ভাগ গেল। এরপরে কি, যদি ভয়েস লাগে তাহলে আলাদাভাবে আর ভয়েস আর্টিস্ট দিয়ে ভয়েস দিতে হবে। এআই ভয়েস আর্টিস্ট যেগুলো আছে, এআই ভয়েস মেকার যেগুলো আছে, ওগুলোর আউটপুট আমরা সবাই জানি যে ওই লেভেলের ইমোশন ধরে কিন্তু ভয়েস দিতে পারে না। যতগুলো আছে সব থেকে ভালো তোমার আমার মতে 11 ল্যাবস। 11 ল্যাবসের থেকে বেটার আরো কয়েকটা আছে কিনা আমার জানা নাই, কিন্তু ওই লেভেলের দিতে পারে না আর কি, ইমোশন ধরে ধরে। এরপরে কি আসে, এরপর হচ্ছে এডিট প্যানেলে যায়। দুই ভাগ গেল, দুই ভাগের মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেটা পারে পারে না। এরপরে হ্যাঁ, এরপরে হচ্ছে এডিটিং গেল। এখন এডিটর কি করে ওইটাকে দেখে কতটুকু রাখবে না, এই কোন জায়গা থেকে রেশিওটা বোঝে। রেশিওটা বুঝে, স্টোরি বিল কতটুকু হবে, কতটুকু আমার মনে হয় 1 ঘন্টায় একটা পট এই কন্টেন্টই গেল নর্মাল। সো ওইটার থেকে কতটুকু থাকবে কি থাকবে না, এগুলো সব এডিটর নিজে ডিসাইড করতেছে। যে কারণে গ্লিচ হয় না। হ্যাঁ, glitch কিন্তু হয় না। এআই কন্টেন্টে এই দেখা যায় মোটা মানুষ হ্যাঁ। দিয়েছিল, কিছুক্ষণ পরে সেই মানুষটা দৌড়াচ্ছে ঠিকই, দেখা যায় শুকনা হ্যাঁ, গ্লিচ তৈরি হয়। তাছাড়া আরো আছে যে মার্কেটিং কিছু আছে, টুল আসছে যেগুলা প্রিমিয়ার প্রো বা এর সাথে প্লাগ ইন সিস্টেমের, ওগুলো করে দিলে আপনার অটো কাট হয়ে যায়। কিন্তু ওইখানেও প্রবলেম কি, ওকে আপনি প্রম্পটিং করে দিলেন যে জায়গায় এই টাইপের ওয়ার্ড আছে ওগুলা কেটে দাও, বাকিগুলা কি হবে? একটা ওয়ার্ড তো অনেকবার রিপিট হয়েছে। এরপরে কিছু কিছু ওয়ার্ড আছে যে আই ফোকাস নষ্ট হয়েছে, আই ফোকাস একটু অন্য দিকে গেছে, ওগুলা তো আপনার দেখে 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 কাটতে হবে। ওগুলা কিভাবে করবে? সো এরপরে কি, হিউম্যান টাচ লাগবে মাস্ট। এরপরে কি, রিসেন্টলি আমরা ক্লড নিয়ে অনেক আলোচনা করতেছি। ক্লড এসে ইন্ডাস্ট্রি আপায় দিছে, ক্লডের সাথে কিছু এক্সট্রা আপনার এক্সটেনশন আসছে আফটার ইফেক্টের, যেগুলোতে প্রম্পটিং করলে মোশন করে দেয়। কিন্তু ওগুলো মোশন কি ভাই জানেন? ওগুলো মোশন হচ্ছে হালকা টেক্সটটাকে অ্যানিমেশন করছে, এরপরে আপনার রেক্টেঙ্গেল, স্কোয়ার শেপ এগুলো নিয়ে কিছু হালকা পাতলা অ্যানিমেশন করে দিচ্ছে, কিছু উইগেল এলিমেন্ট এড করে দিচ্ছে, এই এতটুক। এখন ভিডিও এডিটিং এতটুক না, আপনি প্রম্পটিং করলে টেক্সট অ্যানিমেশন দিলেন, বুঝলাম। এখন টেক্সটের যে অটো অ্যানিমেশন দিল, এগুলো তারও 5 বছর আগে থেকে আমাদের কাছে স্ক্রিপ্ট প্লাগইন সব আছে, এক ক্লিকে আমাদের টেক্সট অ্যানিমেশন সব হয়ে যাইতেছে। সো এখন এক্সট্রা এআই থেকে জাস্ট বলে করানোটা, ওইটা আরো বেশি টাফ আমার কাছে মনে হয় বর্তমানে। এর থেকে আমার কাছে স্ক্রিপ্ট আছে, জাস্ট এক ক্লিক করতেছি, ইনবিল করা আছে, এক ক্লিকে আমার এই টেক্সট অ্যানিমেশন হয়ে যাচ্ছে। ওইটা আরো বেটার, এর থেকে বেটার। হ্যাঁ, এর থেকে বেটার। এখন কারণ হচ্ছে ওগুলা হিউম্যানই বানিয়ে ওইটা একটা স্ক্রিপ্ট বানিয়ে দিছে, ওইটা আমরা আফটার এফেক্ট ইনস্টল করতেছি, এরপরে নিজের মতো কাজ করে ফেলতেছি। তো এখন এআই এসে কি করবে, এআই বর্তমানে কি করতেছে দেখেন, এআই ভালো করতেছে মূলত হচ্ছে বিরল কন্টেন্টে।
এটা খেয়াল করবেন যে এআই ভালো করতেছে বিরল কন্টেন্টে। বিরল কন্টেন্ট কি, যে এখানে একজন হিউম্যান ভয়েস এসে বসতেছে, বসে সে কথা বলতেছে, এই টাইপের কন্টেন্ট। অথবা আপনার ভিডিওর মাঝখানে কিছু কিছু বিরল রাখা দরকার, 4 থেকে 5 সেকেন্ড আপনি বললেন আপনার প্রোডাক্টটা রেখে, মনে করেন হ্যালো বরিশালের এটা রেখে বলতেছেন যে এটার ক্যামেরা এই সাইড থেকে একটা, এই সাইড থেকে 4 সাইড থেকে একটা শট নিয়ে দাও। এগুলোও ভালো করতেছে। কিন্তু আসলে আমি আজকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি জানলাম আপনার কাছ থেকে, সেটা হলো আমিও ধারণা করতাম যে আমার সঙ্গে যারা এখানে এডিটিং প্যানেলে আছে হ্যাঁ। মধ্যে মধ্যে মুচকি হাসতাম যে হ্যাঁ খুব ভাব দেখাচ্ছ, আগামীতে তুমি তোমরা তো থাকবো না। হ্যাঁ। কিন্তু আপনি হিউম্যান টাচের যে বিষয়টা বললেন, আসলে ওইটা রিপ্লেস হয় না, হবে না। হবে না। যে কোথায় কাটতে হবে, কোথায় ইমোশন দিতে হবে, কোথায় ভয়েসটা কি লাগবে, কি টোনালিটি, এটা এখনো পারে না, পারছে না ইসে। আচ্ছা, তাহলে আপনাকে এবার যে প্রশ্নটা করবো সেটা হলো, আপনি আপনি তো এআইরও অনেক ভালো করলেন, ক্লড অনেকের কিছু কথা বললেন, আপনি কোন কোনগুলো ইউজ করেন আপনার কাজের জন্য? আমি পার্সোনালি ইউজ করি, বর্তমান রিসেন্টলি ইউজ করতেছি হিক্সফিল্ড। কি নাম? হিক্সফিল্ড। আমি তো জেমিনি শুনি অভ্যস্ত। হিক্সফিল্ড ইউজ করি, পাশাপাশি হচ্ছে চ্যাট জিপিটি সবাই ইউজ করে, কিন্তু বর্তমান চ্যাট জিপিটি থেকে ক্লড বেশি ভালো পারফর্ম করে। আর জেমিনিও ভালো, চ্যাট জিপিটি। রিসেন্টলি চ্যাট জিপিটি যে ডিজাইনটা লঞ্চ করছে সেটা আবার ভালো। এটা আমি অনেকগুলো থাম্বনেলের ক্ষেত্রে ইউজ করছি, খুব খুব ইজি কাজ করা যায়। বাট ওই যে হিউম্যান টাচের ওইটার জিনিসটা আপনার অবশ্যই মনে হবে যে মিসিং রয়েছে, কারণ ওইখানে একটা আলাদা ক্রিয়েটিভিটি থাকে। ন্যানো বানানো তো সব থেকে ভালো ফটো বানায় বর্তমানে। এরপর হচ্ছে ভিডিওর জন্য ক্লিং, এরপর হচ্ছে আপনার VO3, এরপর হচ্ছে আপনার সিডিএস 2.0, এগুলো সবগুলাই আছে এক হিক্সফিল্ডেই। সো এক হিক্সফিল্ড নিলে আর কিছুই লাগে না। আপনার হলো এখানে যে আমি করলা রে, আমাকে খা রে, আমাকে খেলে কি পাবি রে, এগুলো এই যে VO3, হ্যাঁ এটাই বলতে গেছিলেন। এইটা হলো এমন কেউ নাই যে জিনিস দেখে না এবং হাসে না, ফল টল দিয়ে, বা আমাকে তুই ব্যবহার করে আমাকে বেশি খাচ্ছিস, তোর লিভার আমি শেষ করে দেবো রে। তো এগুলো হলো VO3 থেকে। ও তাহলে এটা কি কিনতে হবে? হ্যাঁ, সাবস্ক্রিপশন কিনতে হবে। আচ্ছা, এটার প্রম গুলো কষ্ট, মানে এটা কোনো কোর্স টোর্স করতে হবে নাকি যে কেউ পারবে? না, চেষ্টা করবে? এগুলা ইউজ করা ইজি। আপনি সব থেকে মজার বিষয় কি, আমরা অধিকাংশ মানুষ জানি এআই ইউজ করা অনেক কঠিন, তাই না? অধিকাংশ মানুষের কাছে এটা মনে হয়, কিন্তু বর্তমানে এআই ইউজ করা অনেক কিছু। কারণ আপনি বাংলাদেশে চ্যাট করেন সবসময়, এই তুই কই আছিস, AI TUI, তুই কই আছিস, এইভাবে লিখি না। এআই কে এইভাবে বললে ও এআই বুঝে। হ্যাঁ, এটা তো দেখতেই পাচ্ছি। সো আমার মনে একটা ভিজুয়াল আসলো যে আমি নদীর পাড়ে বসে আছি, আমার সামনে দিয়ে একটা লঞ্চ চলে যাচ্ছে, কিন্তু এই জায়গায় একটা জিনিস আছে, সে ক্যামেরা সম্পর্কে বা শট সম্পর্কে তার একটু নলেজ থাকতে হবে, তাহলে সেটা থেকে বেটার আউটপুট আনতে হবে। বসে আছি, ব্যাক এন্ড থেকে আমার ক্যামেরাটা শুট করা হচ্ছে। প্রম্পটের ক্ষেত্রে আমি লেন্সও বলে, লেন্স আইডিয়া থাকলাম, লেন্স বলবো যে এখানে একটা 16mm বা 24mm একটা ওয়াইড লেন্স দিয়ে আমার শ্যুট করা হচ্ছে, সামনে হালকা বুকে হয়েছে, মেন ফোকাসটা হচ্ছে আমি এইভাবে একটা শর্ট সিনেমেটিক ওয়েতে আমাকে প্রম্পটিং করে দাও। চ্যাট জিপিটি বললে চ্যাট জিপিটি একদম ইন ডিটেলেও প্রম্পটিং করে দিবে ইংলিশে, আপনি বাংলায় বললেন ও ইংলিশ। এখন এইটাকে নিয়ে আমি VO3 অথবা আমি ক্লিংয়ে যেতে পারি। ক্লিং এটাও সাবস্ক্রিপশন লাগে? সবগুলোই থাকবে। এআই আমরা মনে করতেছি না ফ্রি, এআই আরো বেশি এক্সপেন্সিভ। এআই ইজ এক্সপেন্সিভ, অনেক বেশি এক্সপেন্সিভ। আমরা হিক্সফিল্ডের যে সাবস্ক্রিপশন নিচ্ছি হচ্ছে আপনার প্রিমিয়াম না, জাস্ট হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যায়ে, সেটাই হচ্ছে আমার 6,500 টাকার গেছে, জাস্ট ফর 1000 ক্রেডিট। 1000 ক্রেডিট দিয়ে কতগুলো ভিডিও বানাতে পারেন। সো এআই ইজ এক্সপেন্সিভ। এআই আপনি ক্লডে যান, ক্লডের বিজনেস যেটা, ক্লডের ক্ষেত্রে $200 যেটা, সেটা আপনি একদিন সারাদিন করলেন, পরের দিন দেখবি আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার লিমিট শেষ। অনেক আছে ডেভেলপারদের ক্ষেত্রে, প্রত্যেকদিন লিমিট আসে। সো এআই এখনো আসলে সহজলভ্য না। আমরা যে ভাবতেছি এআই সব করে দিবে, এআই হয়তো বা বেসিক লেভেলের কিছু যারা কাজ করতেছে তাদের কাছে মনে হচ্ছে যে এআই একটু দৈনিকের কাজ টাস্ক হয়ে যাচ্ছে, এটা আলাদা। কিন্তু আপনি যদি বিজনেস পারপাসে যান, আপনার জন্য হিউজ কস্ট, ওখানে হিউজ কস্ট, মানে হিউজ কস্ট। এই যে যেমন কিছু জিনিস দেখা যায় গ্রুপ করে কেনা যায়, গুগল ড্রাইভ, তারপরে ক্যাপকাট, এক আইডি দিয়ে 10 জন চালায়, এরকম VO3 এরকমও কি গ্রুপ করে কেনা যায়? কিন্তু ওখানে তো আপনার প্রাইভেসি থাকবে না। ওই কন্টেন্ট তো আরো 100 জন ইউজ করবে, আপনার কন্টেন্ট যা বানাচ্ছে ও তো দেখতে পারবে আপনার হিস্টোরি। এখন সে আপনার থেকে কিছু চুরি করলে আপনি কি করবেন তখন? সো বিজনেস পারপাসে আসলে এই যে শেয়ার, এগুলো আসলে তখন টাফ হয়ে যায়।
এখন যদি আপনার কাছে প্রাইভেসি ম্যাটার না করে তাহলে আরো ইস্যু আছে। বাংলাদেশে দেখেন না, যারা থার্ড পার্টি হচ্ছে BO3 ইউজ করে, আপনি নিবেন পর দিন গায়েব হয়ে যেতে পারে, কারণ ওদের ক্রেডিট শেষ, ওরা আপনার রিপ্লে করলো না, তখন যা দিয়ে নিছেন তাও ধরা। এবার শেষে খাইছি অনেকবার, আবিদ ছাড়া রাস্তা নেই, আবিদ এবার আমি চার রাস্তা নেই। তবে ব্রড অডিয়েন্স যারা আছে, যারা মূলত হচ্ছে এআই এর ChatGPT-র মাধ্যমে চিনি, ChatGPT মানে এআই। সো নর্মাল ইউজের জন্য, যেগুলো হচ্ছে এমনি ফটো টটো দেওয়া, এরপরে হালকা কালার মারার করে দেওয়া, এগুলোর জন্য হচ্ছে জেমিনি মোটামুটি ভালো পারফর্ম করে, ওখানে খুবই ভালো পারফর্ম করে। কারণ হচ্ছে জেমিনির আন্ডারে তো ন্যানো ব্যানানা থাকে গুগলে, সো ও ওখানে করে দিলে, প্রম্পটটা হালকা বলে দিলে ন্যানো ব্যানার দিয়ে, সো ওখানে খুব ভালো করতে পারে। বাট এর একটু প্রবলেম আছে যে এর মধ্যে যে আর কি ডিটেলে আপনারা দেখছেন যে একটু ময়েশ্চারাইজ বেশি করে ফেলে, একটু করে। মেয়েদের জন্য ওকে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা ভালো লাগবে না, কারণ ছেলে মানুষ জিনিসটা পছন্দ করে। আর নর্মাল যারা টিপটিং করে তাদের জন্য হচ্ছে আপনার বর্তমানে ক্লডটা খুব ভালো, তবে লিমিটের মধ্যে, লিমিটেশন সবগুলো আছে, কারণ ফ্রিতে এত কোটি হাজার কোটি টাকা দেশে একটা আনছে, সে ফ্রিতে আপনাকে জীবনও দিবে না। সো ফ্রির মধ্যে রিসোর্সের মধ্যে আরেকটা হচ্ছে পারপ্লেক্সিটি একটা নামে একটা আছে, ওইটা খুবই স্ক্রিপ্টিং ভালো করে, স্ক্রিপ্টিং কিন্তু খুব ভালো। সো আবার এখনো বর্তমানে হচ্ছে ফুল অনেকে AI এজেন্টের মধ্যে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে অটোমেশনের মাধ্যমে AI একটা ব্যাকএন্ডে রেখে দিছে কিছু, আপনার ওয়েবসাইটে এগুলো সার্ভিস প্রোভাইডও করতেছে, যে আপনার একটা এআর আন্ডারে একজন সিও থাকবে, একটা CMO থাকবে, ফুল ম্যানেজমেন্ট সিস্টেম। এইটা আছে হ্যাঁ, এর মধ্যে, এর মধ্যে এটা রিসেন্টলি মানে কি বলেন আপনি? হ্যাঁ, এটা আপনার ফুল কোম্পানি ছাড়া করবে। অ্যান্ড ওইখানে হচ্ছে আপনি ক্লডের কিছু API আছে, ওগুলা দিয়ে কানেক্ট করে দিবেন, ও হচ্ছে ওইখান থেকে যা যা লাগে, ডিটেল লাগে, ও ক্লড দিয়ে নিজে নিজে লেখা নিবে, লিখে নিয়ে তার উপরে ও টাস্কটা দিবে যে আমি এত দূর করছি, কোনো প্রবলেম আছে নাকি তুমি দেখো, QC যেটাকে বলে। সো ও QC করবে, QC করার পরে ও আবার উপরে পাঠাবে অ্যাপ্রুভালের জন্য, এটা সব ঠিকঠাক আছে ম্যানেজমেন্টের কাছে, ও দেখবে, এরপরে সিওর কাছে যাবে। আপনি কি এটা দেখছেন? হ্যাঁ, আছে এটা 100%, এবং অনেকে এটা কাজ করতেছে। সো ওই সিওর কাছে যাবে, এবং সিও এটা যখন ওর কাছে যদি মনে হয় যে ওকে এটা সবকিছু ঠিক আছে, অ্যাপ্রুভ, এরপর হচ্ছে আপনার ফাইনাল একটা এর জন্য আপনার কাছে একটা মেল পাঠিয়ে দিবে, অটোমেটিক সব আপনার মেল পাঠাবে, আপনি মেল দিয়ে ওটা অ্যাপ্রুভ করে দিলে, ওই অ্যাপ্রুভ করে এটা পোস্ট করে দিবে, কোন জায়গায় আপলোড হওয়া লাগবে, কোন জায়গায় স্কিপ করতে হবে, সব ও নিজে নিজে অটোমেটিকলি করে দিবে। জাস্ট আপনি যেখানে থাকেন দেখবেন, অ্যাপ্রুভ করে দিবেন, মানে আমরা কি খালি ঘুমাবো একটা সময়? ঘুমাবেন শুধু, এটাই। এবং কি আপনার ফেসবুক পোস্ট থেকে শুরু করে সবকিছুই করতে পারবে, ওরা করতে পারবে, ওরাই করতে পারবে সব। ও মানে এটা হলো কোম্পানি, আপনি একটা কোম্পানি দিলেন, সেখানে হচ্ছে এই কোম্পানি মডেলে যারা আছে, সো ওইটার আন্ডারে আপনি রাখতে পারেন, এমপ্লয়ি রাখতে পারবেন। একজন যে মনে করেন আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, সো ও কম্পিউটার ইঞ্জিনিয়ার ওগুলা নিয়ে কাজ করবে। একজন যে মার্কেট রিসার্চার, সে মার্কেট রিসার্চ করে সারাদিন টাকা দিতে হবে, মানে ওই ফুল API এর জন্য একটা টাকা দিতে হবে, API আর কি ফুল এর জন্য, প্রসেসের জন্য, ফুল ওয়েবসাইটকে একটা প্রতি মাসে একটা ফি দিতে হবে। সো ওই ফি দিলেই সবকিছু না, ওকে। কিন্তু রিয়েল লাইফের থেকে এটা খুব ইজি, কম। তাইলে এটা তো রিপ্লেসের একটা কথা, কিন্তু এডিটরদের রিপ্লেস না করতে পারলেও আমরা যারা সাধারণ কাজ করছি বিভিন্ন জায়গায়, তাকে কিন্তু রিপ্লেস করার সময় চলে এসেছে অলরেডি। হ্যাঁ, এটা তো ফর এক্সাম্পল যে কিনা আর্টিকেল যারা লিখতো তাদের জন্য কিন্তু এখন একটা অ্যালার্মিং বিষয়। বা এক্সেলে যদি এক্সেল ঠিক বলবো না, MS ওয়ার্ডে কোনো কাজ, একটা সিভি লিখে দাও, সিভি লেখার ক্ষেত্রে কিন্তু এটা রিপ্লেস কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনার ChatGPT কন্টেন্ট বা আপনার AI কন্টেন্টের লেখার যে ধরন, সেটা দেখে অনেকটা বোঝা যায়। ওদের ওই যে বললাম না, ওরা তো থেকে না অনেক কিছু রিসার্চ থেকে নিয়ে নেয়, সো ওদের লেখার মধ্যে ওটা বোঝা যায় যে ওরা এইভাবে লিখছে। এইটা খুব ইজি। এইখানে আমার প্রশ্ন আছে, থাকে না AI কন্টেন্ট প্রচুর দেখি। হ্যাঁ, কন্টেন্ট আমি যদি আমার মোবাইল বলি ঘাটাঘাটি করলে 50% আমি AI কন্টেন্ট দেখি ফেসবুকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, অ্যাজ এ বিইং এ পডকাস্টার অথবা কন্টেন্ট ক্রিয়েটর, আমার তো ইচ্ছে করে AI দিয়ে কাজ করি, কিন্তু রেভিনিউ কি আসে আসলে AI দিয়ে কাজ করলে? 100%। আপনি ইউটিউবে যান না, ইউটিউবে এমন চ্যানেলও আছে যারা মান্থলি 10 থেকে 15 লাখ টাকা ডলার জাস্ট AI কন্টেন্ট দিয়ে আনতেছে। আবিদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু মার্কেটে বলে বেড়াচ্ছে যে আমাদেরকে দিয়ে করুন, AI দিয়ে কোনো টাকা পাবেন না, রেভিনিউ পাবেন না। এটা কেন তাহলে? ওগুলা তো AI কন্টেন্টই আলাদা, তার মানে ওগুলা এডিটর দিয়ে করতেছে না, ও করতেছে কি একটা স্টোরি লিখতেছে, স্টোরি বোর্ড অনুযায়ী ওগুলা হচ্ছে ফুটেজ গুলা এই AI দিয়ে বানাচ্ছে, বানানোর পরে সাউন্ড ডিজাইন করে ও কিন্তু পার্মানেন্ট আলটিমেটলি এডিট করতেছে, ওই ফুটেজ দিয়ে আলাদাভাবে এডিট করে তারপরে ধরতে পারে না। ওদের ফেসবুকের রোবোটিক সিস্টেম বা ইউটিউবের রোবোটিক ধরে না বা দরকার নাই। না, এটা ও
তাহলে তো আসলে আমি একটু বলি, আমার কিন্তু আপ স্কিলিং করার একটা স্পৃহা সবসময় থাকে। ধরেন আমি এখন একটা জিনিস জানি, উপস্থাপনা জানি, আমার ইচ্ছা করতেছে যে আমি রিসেন্টলি আপনাকে বলি, আমার ইচ্ছা করছে যে আমি আপ স্কিলিং করে আমি আর একটা পেজ থাকবে আমার, সেখানে আমি ওয়ার্ল্ড ওয়াইড ইনফো মানুষকে দিব, সেটার জন্য আমার এআই এক নাম্বার হিসেবে কাজ করবে, কথার কথা। তো আমি তো সেটা করতেই পারি। এআই নিয়ে কথা বলছিলাম, আয় নিয়ে কথা বলছিলাম, যে আমি আয় নিয়ে একটা প্রশ্ন এসে যায়, সেটা হলো একজন ভিডিও এডিটর বাংলাদেশে সর্বোচ্চ কত টাকা আয় করতে পারে, মানে তার কাজ দিয়ে? আচ্ছা, আয় আয় ব্যয় এটা একটু আসার আগে, তার আগে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আয় কতটুকু হবে তার আগে নিজেকে প্রশ্ন করে যে আমি কতটুকু ক্যাপাবল। আমি কতটা ক্যাপাবল? হ্যাঁ, আমি কতটা ক্যাপাবল। কারণ হচ্ছে ক্যাপাবল হওয়া ছাড়া আসলে আপনার আয় আশা করাটা বোকামি, এটা যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। সো একজন মনে করেন যে ভালো মানের এডিটর বাংলাদেশে, খুব ভালো, দারুণ অ্যান্সার, সো বলে দিলাম এখানেই। হ্যাঁ, সো বাংলাদেশে যারা ভালো মানের এডিটর, সোলো এডিটর হয়, সে একা এডিট করে, সে যদি নিজেকে প্রপার ওয়েতে পোস্ট করতে পারে, ভালো মানের এডিটর, সে 1-1.5 ইজিলি আনতে পারবে। বাংলাদেশ মার্কেট থেকে আনা পসিবল, শুধুমাত্র বাংলাদেশ মার্কেটে ফোকাস করা। কিন্তু দেখেন, এটা সোলো এডিটরের ক্ষেত্রে অবশ্যই আপনি যদি বড় অ্যামাউন্ট আনতে চান, 5 থেকে 10 লাখ টাকা, তখন আপনি একা পারবেন না, হ্যাঁ, তখন আপনার 100% টিম লাগবে। সো অনেকেই ভাবে যে আমি ফ্রিল্যান্সিং এ যাওয়ার পরে একা একা কাজ করবো, 5-10 লাখ আনবো। ইটস নট এ ইজি জব সবার জন্য সোলো এডিটর হয়ে। ওই টাইপে আপনি আপনি 20 লাখও আনতে পারবেন, 50 লাখ টাকার মার্কেটও আছে, বাট আপনার ওই লেভেলের টিম লাগবে। তখন আপনার ব্যাক এন্ডে 20-25 জন টিম লাগবে, যারা আপনাকে সাপোর্ট দিবে, এবং আপনি কাজ আউটপুট নামে 20-50 লাখ টাকা ওয়ার্ল্ড ওয়াইড কামাইতে পারবেন, 1 কোটি টাকাও কামাতে পারবেন। 1 কোটি টাকার মালিক আমি দেখতে পাচ্ছি অনেকেই হয়ে যাচ্ছেন। পরের প্রশ্ন চলে যাই, প্রাইজিং নিয়ে কথা বলবো। এডিটর কিভাবে প্রাইস সিলেক্ট করতে পারে? তো এটা একজন নতুন এডিটর, সে কি প্রাইজিং নিয়ে অনেক সময় ঝামেলায় পড়ে যায়, আমি কিভাবে এই কাজটার জন্য টাকা চাইবো? আপনার মতে কিভাবে চাওয়া উচিত, মিনিট হিসেবে নাকি প্রজেক্ট হিসেবে? ভিডিও অধিকাংশ সময় মিনিট হিসেবে চার্জ করাই ভালো। আর একটা জিনিস হচ্ছে, ভিডিওর ক্ষেত্রে কোন টাইপের কোয়ালিটি আউটপুট ক্লায়েন্ট আমার কাছে চাচ্ছে, এটাও ম্যাটার করে প্রাইজিং এর ক্ষেত্রে। ইভেন দো আপনার একটা স্যাস মোশন যদি হয় নর্মাল, ওগুলার ক্ষেত্রে আমরা প্রাইজিং করি 15 থেকে 35 হাজার টাকা হতে পারে 1 মিনিটের জন্য, জাস্ট ফর 1 মিনিট। কারণ ওইটার পিছনে 7 দিন খাটতে হবে, একটা ছেলে পুরো 7 দিন সবকিছু ফেলে, তো ওই 7 দিনের অ্যামাউন্টটা তার যোগ করতে হবে। এখন একজন নর্মাল একটা রিলস বানাবে 1 মিনিটে, ওগুলার ক্ষেত্রে 1500 থেকে 2000 যদি নর্মাল হয়, টেক্সট কিছু হয়। কিন্তু একটু অ্যাডভান্স টাইপে যাচ্ছে, মোশন দিয়ে হুক টু ক্রিয়েট করে, ওই লেভেলের একটা অ্যাডভান্স, ওগুলার ক্ষেত্রে 5 থেকে 6 হাজার টাকা। এখন এটা মূলত হচ্ছে প্রাইজিংটা সম্পূর্ণভাবে ম্যাটার করে। এইটা চাওয়ার আগে দেখেন আমার পোর্টফোলিও কি, আমি কি তাকে এই লেভেলের আউটপুট দিতে পারবো কিনা। বাংলাদেশে কিন্তু অনেকে কি হয়, আরেকজনের পোর্টফোলিও চুরি করে মেরে দেওয়া বলে আমার কাজ। এখন আমার কাজ যখন বলে, এখন ক্লায়েন্ট তো ওই কাজ দেখে অভ্যস্ত, পছন্দ হওয়ার পরে এখন যখন আউটপুট চায়, কি রে ভাই কই দেখাইলা, কি দিলা, কি। আমি এটার শিকার, আমারও সঙ্গে এরকম হয়েছে। হ্যাঁ, এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে। এখন ও তো জানেই না ওইটা, প্রাইজিং বলে দিছে। এখন আপনার প্রাইজিং দেওয়ার তো নত রেডি, কারণ আপনার কোয়ালিটি আউটপুট লাগবে, আপনার লিড লাগবে, আপনার বিজনেসকে গ্রো করাতে চান, ওই লেভেলে লিড হলে আপনি গ্রো করাতে পারবেন, বা বুস্ট মারলে বেশি আউটপুট আসবে। এখন যখন এই সমস্যাটা হয়, তখন কি হয়, তখন হচ্ছে বাইরের ট্রাস্টও নষ্ট হয়ে যায়, এরপরে পাশাপাশি যে সেলার তো ট্রাস্ট নষ্ট করে ফেললই। সো আগে প্রাইজিং করার আগে দেখেন যে আপনার পোর্টফোলিও কি, আপনি কতটুকু ক্যাপাবল ও যেটা চাচ্ছে সেটার আউটপুট দেওয়ার জন্য। এখন আপনি যদি ওই লেভেলে করে দিতে পারেন, আপনি হাই প্রাইস করেন, কোনো সমস্যা নেই। আবার আপনি 5,000 না 10,000 টাকাও চার্জ করেন, কিন্তু আপনি ক্লায়েন্টের এক্সপেকটেশন মিট করেন। যদি এক্সপেকটেশন মিট করতে পারেন, তারপর আপনি প্রাইস যা খুশি চান, কোনো সমস্যা নেই। কিন্তু স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট হচ্ছে এটা। এবং নর্মাল তো আপনারা জানেন যে একটা যেমন বাংলা লিঙ্ক বা এয়ারটেল বাংলাদেশ যারা কোম্পানি আছে, তারা, বা অ্যাপেলের কথা, অ্যাপেল বাদ দিয়ে বাংলাদেশ কোম্পানি বলি, তারা একটা ওবিসি যারা আনে, অ্যাড যেগুলো আনে ওবিসি 1 থেকে 1.5 মিনিট, ওগুলোর পিছনে 1 থেকে 1.5 কোটি 2 কোটি টাকাও খরচ করে। ওগুলোর প্রসেস আলাদা, ওইটা কিন্তু 1 মিনিটের একটা কন্টেন্টই 1 থেকে 1.5 কোটি টাকা খরচ করতেছে একটা কন্টেন্ট, জাস্ট ফর 1 কন্টেন্ট। সো ওরাও কিন্তু হাই প্রাইজে চার্জ করতেছে, কিন্তু তাদের প্রসেসে তাদের ডিরেক্টর থাকে, এই ফুল একটা সিনেমাটিক সেট আপ থাকে, লাইটিং মাইটিং, এরপরে হচ্ছে আপনার কি বলে অ্যাক্টরস অনেক কিছু থাকে। সো ওইটার হিসাবটা আবার আলাদা। এখন আপনার কি ক্লায়েন্ট কি চাচ্ছে, আপনি কতটুকু জানেন, এই সব কিছু মিলিয়ে তারপর হচ্ছে প্রাইসটা ডিসাইড করবেন যে এখানে দারুণ
দুইটা অ্যান্সারই পেলাম দর্শক, সেটা হলো কিছুটা ধারণাও দিল বাংলাদেশে কেমন হওয়া উচিত, কি চাইলে ভালো। দ্বিতীয়ত হলো অনেক কনটেক্সট এখানে আছে, তবে আমার মতো যারা এরকম হতভাগা আছে মানে ক্লায়েন্ট আছে তাদের জন্য অবশ্যই আপনি বেশি চেয়ে বসবেন না, তাহলে দেখা যায় আমরা দিতে পারবো না। ক্লায়েন্টের দিকেও একটু খেয়াল করতে হবে। আপনার ক্যাপাবিলিটির জন্য আপনি একটা খেয়াল করেন, আবার ক্লায়েন্ট বোঝেন যে ক্লায়েন্টকে আমার খুব পছন্দ, আমাদের বড় ভাই এলাকার, কিন্তু ক্লায়েন্টের হাতে টাকা নেই, সমস্যা নেই, করে দেবে, এরকমটাও কিছুটা আপনার মায়া থাকতে হবে আমার মতে। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাই। সোলো আর হলো গিয়ে এজেন্সি, কোনটা বেটার কাজ করার জন্য? এটা হচ্ছে ওই যে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, একটা বড় কথা আছে না? হ্যাঁ। সো প্রকৃতি আপনাকে যখন ডাক দেয় তখন হচ্ছে এজেন্সি মোডে যাওয়া। ওকে, রিজন হচ্ছে প্রকৃতি আপনি, যা ডাক দেয় এটা আরেকটু যদি হ্যাঁ এলোমেলো এটা আমি করেন। এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, সো সোলো আপনি কাজ করবেন, কখন গিয়ে এজেন্সি মোডে যাওয়া দরকার জি, এটা বুঝবেন যখন আপনার কাছে এই পরিমাণ ক্লায়েন্ট আছে, পাশাপাশি আপনি এই পরিমাণ নলেজ আপনার মধ্যে এসে পড়ছে, আপনি একা সার্ভ করতে পারছেন না, আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। তখন কি করবেন, আপনার মাইন্ডসেটে আরেকজন আপনার বানিয়ে নিতে হবে যে আপনাকে সার্ভিস বা আপনি টাকা দিয়ে আরেকজন থেকে করাতে পারবেন। তখন হচ্ছে আস্তে আস্তে এটাকে ব্রাইট করার প্ল্যান করা, যে এখন হচ্ছে আমার যাওয়া। তবে আমরা মনে করি যে আপনার যখন পাশাপাশি আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার ব্যাংকে মিনিমাম 5 থাকা, আর্নিং করে 5 থাকা। কারণ হচ্ছে আপনি এজেন্সি মুডে যখন যাবেন তখন আপনার বার্নিং করবে। এমন অনেক মাস আছে আপনার লস হতে পারে, অনেক মাস আছে আপনার অনেক বেশি লাভ হবে। এইটা বিজনেসের একটা মডেল, এটা হবেই। ওয়েট করে আপনার আউটসাইড কন্টেন্ট নিয়ে অনেকে কাজ করে। আউটসাইড কন্টেন্টের যারা বাইরে, বাংলাদেশের বাইরে কাজ করে, আমরা সব অনেকেই জানে না যে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারিতে বাইরের কাজগুলো অনেক কমে যায়, কারণ ওদের উইকেন্ড থাকে পুরোটা, উইকেন্ড বলতে পুরাটা ছুটি থাকে। ডিসেম্বরে তো ওদেরই ওই ক্রিসমাস অনেক কিছু থাকে, তো অফ থাকে, ক্লায়েন্ট বেশি পাওয়া যায় না। তো তখন কিন্তু এডিটরকে আপনার ঠিকই পেমেন্ট করতে হবে আপনার স্যালারি। সো ওই পরিমাণ অ্যামাউন্ট আপনার ব্যাংকে আছে কিনা এগুলো কিন্তু ম্যাটার করে। ও হ্যাঁ, সো এই যে কন্টিজেন্সি প্ল্যান, হ্যাঁ কন্টিজেন্সি প্ল্যান, হ্যাঁ, সো আপনার যখন এজেন্সি মোডে যাবেন, এজেন্সি মোডে যাওয়ার সময় আপনার অবশ্যই ওই পরিমাণ ব্যাকআপ থাকা লাগবে। 5 থেকে 6 লাখ, আমি মনে করি যে 5 থেকে 6 লাখ আপনি বার্ন করার মতো ক্ষমতা রাখেন। এটা রাখলে আপনি তখন সার্ভাইভ করবেন খুব ইজিলি। হ্যাঁ, পরবর্তীতে এমন মাস হবে আপনার 15-20 লাখ টাকা এসে পড়ছে 8-10 জন দিই। অনেক ব্র্যান্ড আছে যারা হচ্ছে 30 সেকেন্ড 1 মিনিটের কন্টেন্ট $2,000-2500 পে করতেছে ওই লেভেলের কন্টেন্টের জন্য। সো ওইগুলা ইস্যু না, আপনি একজনকে জাস্ট 10 দিন বসায় একটা কন্টেন্ট নামিয়ে দিলে আপনি $2,000-25,000, $2,000-2500 পেয়ে গেলেন। সো অডিয়েন্সের মধ্যে অনেকেই আছে যে এখন আপনার এই পডকাস্টটা দেখে বলছে যে ভাই আমার এত দরকার নাই, আমি তো নর্মালি কন্টেন্ট বানাই এবং এটা তো ছেড়ে দিলেই 1 মিলিয়ন ভিউ হয়। তো তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে না? তারা ঠিকই করছে, যেমন অনেকে তো এডিট করে না, মানে আমাদের মতো এরকম এডিট লাগে না, সেক্ষেত্রে তারা তো মানে তারা কেন আপনার এই এডিটটা করবে? করলে কি হবে? এখানে একটা আমি আগে বলি যে এডিট তো সবার জন্য না। হ্যাঁ, এডিট কার জন্য? এডিট হচ্ছে হাই রিটেনশনের জন্য। হাই রিটেনশন। এখন যার মনে করেন একজন এগ্রো ফার্ম দিছে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সেখানে সে গরুগুলা দেখায়, তার যারা অডিয়েন্স তারা কিন্তু গরু দেখার জন্য আসে, অন্য কিছু না। So ওইখানে এডিটের দরকারই নাই। গরুতে আপনি কি এডিট দিবেন? তার জাস্ট কয়েকটা ফুটেজ গরু সুন্দরভাবে দেখানো, কাট করে দিয়ে দেয়। সো ওইটার অডিয়েন্সই আলাদা। এখন যে এই প্রোডাক্টটা কিনতে আসছে বা একটা লাইট বিক্রি করবে, সে এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল। ওইটা কিন্তু সবাই দিতেও পারতেছে না, সবাই করতে পারতেছে না, কিন্তু এটা দোকানের মধ্যে আপনার কাছে অনেক অপশন। আপনি একটা দোকানে গেলে এই লাইটের অনেকগুলো অপশন আপনার কাছে, অনেকগুলো ব্র্যান্ড আছে আপনার কাছে। সেই ক্ষেত্রে আপনার হাই রিটেনশনের জন্য এটা একটা বেটার কন্টেন্ট আপনার দরকার, যেটা দিয়ে আমি এটাকে অনেক বেশি প্রমোট করবো। এটা কি কি করতে পারে এন্ড আপনার কি কি প্রবলেমের সলিউশন দিতে পারে, ওই জায়গায় হচ্ছে খেলাটা হবে। তো আপনার মাথায় আমার এটা দিব না, আমি আপনার মাথায় এটার প্রবলেমের সলিউশনটা ঢুকিয়ে দিব যে এইটা কিনলে তুমি এই সলিউশনটা পাবা। এইটা দেওয়ার জন্য তখন হচ্ছে বেটার কন্টেন্ট কাজ করে। তো গরু যে দেখায় তার জন্য বেটার কন্টেন্টের দরকারই নেই। আচ্ছা, এবার প্রশ্নটা হলো, এই যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকেই প্রশ্ন করে যে প্রিমিয়ার প্রো, ক্যাপকাট, দাভিঞ্চি নাকি
এইগুলোর ক্ষেত্রে মানে কোনটি অনেক সহজ, কোনটি অনেক জটিল? তারপরে সফটওয়্যার, ফিল্মোরা। হ্যাঁ সফটওয়্যার আসলে কি হচ্ছে আমি বলি, বিষয়টা আসলে অনেকের মধ্যে ঢুকে গেছে। ক্যাপকাট দিয়েও ভালো এডিট করা যায় না তা না, বাট আপনি যখন ইন্ডাস্ট্রিতে ওই লেভেলে টিকতে যাবেন বা ইন্ডাস্ট্রি বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে যাবেন, তখন আসলে ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যারকে আপনার চুজ করতে হবে। ও, এগুলো ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার কোনগুলো সেগুলো? হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যারের মধ্যে সব প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট, দাভিঞ্চি, এই তিনটা হচ্ছে আমরা সচরাচর সবাই ইউজ করি, এটা সবাই চিনি অ্যাডোবি। এর মধ্যে কোনটা ইউজার ফ্রেন্ডলি? এটা ইউজার ফ্রেন্ডলি তিনটাই, ইউজার ফ্রেন্ডলি তিনটাই, যারা জানে তাদের হ্যাঁ জন্য। তাদের জন্য। এখন আমার কাছে যদি বলেন, আমি অ্যাডোবি প্রিমিয়ার প্যান, আফটার এফেক্ট ইউজ করে বেশি অভ্যস্ত। আমার কাছে দাভিঞ্চি শুধুমাত্র কালারের জন্য ইউজ করি, এর থেকে বেশি আমার মনে হয় না, ওটা বেশি গ্যাঞ্জাম মনে হয়। আমি আফটার এফেক্টে কাজ করলেও আমার কাছে আরো মনে হয় বেশি মজা লাগে, আবিদের ক্ষেত্রে মনে হয় এটাই। সো এখন এই যে এইটা মজাটা আমি তো ওখানে পাচ্ছি। এখন যে দাভিঞ্চিতে মজা পাচ্ছে সে দাভিঞ্চিতে থাকুক, সমস্যা নাই, ওইটাও ইন্ডাস্ট্রি লেভেলের সফটওয়্যার। কিন্তু আপনার যখন জব রিকোয়ারমেন্ট বা কোনো একটা কোম্পানি আপনাকে ভালো অ্যামাউন্ট অফ মানি অফার করবে, সো তারা এই সফটওয়্যার গুলা চাবে, তারা ক্যাপকাট চাবে না। তখন হ্যাঁ, আবার ক্যাপকাট ইউজ করতে পারে সবাই, নরমালি ইউজ হ্যাঁ নর্মাল ইউজ করে, ক্যাপকাট আপনি জানলে ভালো। এত তারা বলবে জনপ্রিয় ক্যাপকাট হলো কিভাবে? ক্যাপকাটের ফিচার Feature। ইজি টু ইউজ, কিন্তু আপনি যখন ডিটেইলে কাজ করতে চাবেন তখন আসলে ইজি টু ইউজটা কাজ করে না। হ্যাঁ, তখন আপনার ওখানে ডিটেল জিনিসটা করতে হলে আপনার জিনিসটা ওইরকমই ওই লাগবে level আর কি। সো ক্যাপকাট ইজি টু ইউজ হয়ে গেল নর্মাল কাজের জন্য। যেমন নর্মাল কাজে আমি আপনার সাথে একটা ভিডিও এডিট করলাম, এই সাগরে নদীর পাশে গিয়ে হাঁটতে ফাটতে, ওগুলোর জন্য আমার কেন আমি প্রিমিয়ার বলতে আপনার ব্যাস মোবাইলে ক্যাপকাটটা ওপেন করলাম, দিলাম, দুইটা কাট করলাম, মিউজিকটা বসিয়ে দিয়ে ছেড়ে দিলাম, দরকার নেই আমার ওখানে। এই টাইপের যে কন্টেন্ট, এগুলোর জন্য ক্যাপকাট করে কিছু টেক্সট মেক্স হালকা অ্যানিমেশনের জন্য ঠিক আছে। কিন্তু যখন আপনি হাই লেভেলের কাজ, যেগুলো আপনি ওই কালকে আমার একটা কন্টেন্ট আপনি দেখাইছিলেন, হ্যাঁ, so ওই টাইপের কন্টেন্ট আপনার ক্যাপকাটে কখনো পসিবল না, পসিবলই না। আচ্ছা, সো ওই টাইপের কন্টেন্ট জন্য আপনার 100% তখন, এবং ওই টাইপের কন্টেন্ট যখন আমার নিড থাকবে, আমি যখন পুরো ইন্ডাস্ট্রিতে এই টাইপের কন্টেন্ট সার্ভ করতে যাব, তখন আমি অবশ্যই চাবো যে ভালো লেভেলের প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট জানে তাদেরকে। ভিডিও এডিটিং যে শুরু করেন, এই পথ চলাটা সম্পর্কে একটু যদি বলতেন আপনি। সো আমার বছরটা শুরু হয়েছিল মূলত 2019 থেকে গ্রাফিক ডিজাইন। ও আচ্ছা, আচ্ছা, সো তখন হচ্ছে গ্রাফিক ডিজাইন মানে সব ঘরে ঘরে গ্রাফিক ডিজাইনার, তো ফ্রিল্যান্সিং বুঝি তখন থেকে। সো তখন হচ্ছে গ্রাফিক ডিজাইনই সবাই চায়, তখন ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি আসেই নাই ধরতে গেলে। ওই যারা জানে তারাই জানে, যারা জানে না তারা কিছুই কেন জানে না। মাস্টার ছিল না তখন? হ্যাঁ? ফার্স্টে কেবল কিনে মাস্টার, হ্যাঁ কিনে মাস্টার না? কিনে মাস্টার বলে এটাকে, হ্যাঁ। সো কাইন মাস্টার না, ওইটার নাম মনে হয় কিনে মাস্টার, এমনই বলে এটা ও, ওয়ার্ডটা। সো ওইটা ছিল, আর ফিল্মোরা ফিল্মোরা ছিল। ক্যাপকাট তখনও নাই, নাই। ক্যাপকাট অনেক পরে আসছে। আর অ্যাপেলে যেন কি ছিল, ইনশট, আর একটা ছিল ইনশট। ইনশট হ্যাঁ, তখন এগুলা দিয়েই চলতো আর কি। সো তখন এগুলা দিয়ে নর্মাল এডিট হইতো। তখন কিন্তু এই যে এই লেভেলের শেষ অনেক কিছু দেখাইতে হবে, আপনার রিটেনশন ধরে রাখতে হবে, আপনাকে ক্যাশ করতে হবে 3 সেকেন্ডে, এত থিওরি ছিল, কিন্তু থিওরি তখন এতটাই অ্যাপ্লাই হইতো না। এর রিজন হচ্ছে তখন আসলে এই ইন্ডাস্ট্রি এত বড় ছিল না, মানুষ ইউটিউবে যেত, যাওয়ার পরে বড় কন্টেন্ট হলো, বড় কন্টেন্ট দেখতো, যা আর কি, মানুষের অ্যাটেনশন ছিল অনেক বেশি, এতটাই ছিল। তো তখন যারা কন্টেন্ট দিল তারা ওইভাবে কন্টেন্ট দিত। আমি তখন হচ্ছে গ্রাফিক ডিজাইন শুরু করি, এরপরে ফাইবারে যাই, ফাইবার থেকে হচ্ছে কাজ করা শুরু করি। ফাইবার অনেকদিন কাজ করছি, তখন ফাইবার আরো ইজি ছিল, ফাইবারে গিয়ে র্যাঙ্ক করানো সহজ ছিল, ফাইবার থেকে ভালো একটা অ্যামাউন্ট আসতো, হিউজ পরিমাণ ক্লায়েন্টও ছিল ফাইবারে, আর সবাই ম্যানুয়াল ছিল, এআইটিআই তো তখন ছিলই না। তো তখন থেকে হচ্ছে ফাইবার থেকে ও, আপনি একটা অ্যাডভান্টেজ ওই সময় নিয়ে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো তখন হচ্ছে ফাইবার থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসছে, আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আমি কি করি, 2021-এর লাস্টের দিকে একটা ড্রোন কিনি শখ থেকে। ড্রোন? ড্রোন DJI Mini 2 যেটা আছে, ও, ওইটা কত সালে? 2021 সালে। ও বাবা, 5 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, ওই ফাইবারের টাকা দিয়ে কিনছিলাম। তো ওইটা কেনার পরে তখন থেকে হচ্ছে আমি এই যে ইউটিউবে সার্চ করা শুরু করি। তখন তো কন্টেন্ট সীমিত ছিল ওগুলা নিয়ে, ওইখান থেকে আস্তে আস্তে লার্ন করা শুরু করি, এবং ওইখান থেকে সিনেমাটোগ্রাফি সম্পর্কে হচ্ছে আইডিয়া আসে। সিনেমাটোগ্রাফি কি, সিনেমেটিক জিনিস কি, কালার কিভাবে হয়। কালার থিওরি তো ডিজাইনের জন্য পড়ছি, কিন্তু ভিডিওর কালার থিওরিগুলো তখন পড়া হয় নাই। এগুলা নিয়ে আস্তে আস্তে আইডিয়া নিয়ে শুরু করি, শুরু করি। তো আমার ফেসবুক আইডিতে গেলেও এই টাইপের অনেক কিছু এখন পাবেন। ওইখান থেকে হচ্ছে এরপরে আস্তে আস্তে হচ্ছে এই ক্যামেরা কিনি, ওয়েডিং করা শুরু করি, ফটোগ্রাফি শুরু করি।
তেইশের লাস্ট 24 পর্যন্ত আর কি এগুলা করতাম ওই এডিট। আর তখন থেকে হচ্ছে এই ফিল্মোরাতে শুরুতে এডিট শুরু করি, পরে ঘাটাঘাটি করে পরে দেখলাম যে প্রিমিয়ার প্রো এখানে বেস্ট সফটওয়্যার, প্রিমিয়ার প্রোটা শেখা শুরু করি, প্রিমিয়ার প্রো শিখে ফেলি। সব ইউটিউব দেখে শিখছি, আমি কোর্স করি নাই কারো, ওই ইউটিউব দেখে দেখে রিসার্চ করে করে খুঁজে খুঁজে বের করে শিখছি। এরপরে ক্যামেরা দিয়ে শুরু করলাম যখন, তখন হচ্ছে আমার সাথে একটা আর কি ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমি এই চট্টগ্রাম গেছিলাম, চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজের একটা শুটের জন্য গেছিলাম। ওরা একটা কোম্পানি আমাকে অ্যাজ এ ড্রোন ফ্লায়ার হিসাবে হায়ার করে নিয়ে গেছিল আর কি। ওরা ড্রোন দিছিল, ডিজিআই না, ওদের ম্যাভিক 3 ছিল। কিন্তু ওখানে ছিল বিল্ডিং এ ক্র্যাক দেখা পড়ছিল, তো সো উপরে অনেক উপরে গিয়ে ড্রোন দিয়ে হচ্ছে খুঁজে বের করা লাগতো যে কোন জায়গায় কোন ক্র্যাকটা দেখা যাচ্ছে। ওগুলা ফটো পরে অ্যানালাইসিস করে ওরা এটার সলিউশন বের করতে। তো ওইটা শুট করে আমি আসার সময় রাত 4টা বাজে হচ্ছে গাড়িতে ডাকাতি হয়। তো আমার সাথে যত অ্যাক্সেসরি ছিল সব মোটামুটি নিয়ে ডাকাত নিয়ে চলে যায়। ভেরি স্যাড। তো কেরিয়ারে এমন কি ভুল করেছিলেন যেটা থেকে আপনার মনে হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন, এমন কিছু আছে? তেমন কিছু নাই আমার লাইফে, কারণ ভুল বলতে আহামরি ভুল হয় নাই, কারণ রাইট টাইমে আমি সবগুলা ডিসিশন নিয়েছিলাম আর কি। ইন্ডাস্ট্রি চেঞ্জ করার যে বিষয়টা সঠিক টাইমে চেঞ্জ করতে পারছি, আমি ওয়েট করি নাই আর কি। গ্রাফিক ডিজাইনার ছিলাম যখন মনে হয়েছে না এটাই দিকে যাচ্ছে আর কি, খুব খুব আমি পরবর্তীতে এগুলা চিন্তা করছি যে একদম সঠিক টাইমে আমার কেমন জানি শিফটটা হয়ে গেছে, আল্লাহ শিফট করাই দিছে আর কা ভালো চায়। এখন যেমন গ্রাফিক ডিজাইন অনেক হাই হতাশ হচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। আমার কাছে এত পরিমাণ কাজ আসতেছে, আমি নিয়ে সারা পারি না, আর পোলাপান 4-5 জন যারা আছে করে সারতে পারতেছে না। সো প্রজেক্ট আসতেছে প্রচুর, কিন্তু শেষ করতে পারতেছি না। সো এই যে শিফট প্রপার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে রিগ্রেট ফিল করি না, আমি রিগ্রেট ফিল করছি একটা সময় যেটা নিয়ে, এটা হচ্ছে ওই ডাকাতের পরে যে আমি কি করবো এটা নিয়ে। আল্লাহ হয়তো বা আমার সাথে খারাপ করছে, কিন্তু এটা রিজনটা আমার পরে এসে বুঝতে পারছি যে আসলে তখন যদি না হারাতো তাহলে আল্লাহ আমাকে এই জায়গায় আনতোই না। তো ওইটার পরীক্ষা ছিল। হ্যাঁ পরীক্ষা ছিল, এন্ড ওইটার পিছনে আল্লাহর অনেক বড় একটা রিজন ছিল যে আমাকে আল্লাহ এই জায়গায় আনবে, তাই ওখান থেকে হচ্ছে ডাকাতি হওয়াইছে। হওয়ার পরে আমাকে এই ইন্ডাস্ট্রিতে সম্পূর্ণ ঢুকিয়ে দিছে, এখান থেকে আমাকে গ্রোথটা এখান থেকে আল্লাহ এনে দিছে। এখন আর ওইটা দিয়ে রিগ্রেট নাই, এখন শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমরা একদম শেষে চলে এসেছি। ইট ইজ মাই লাস্ট কোশ্চেন, সেটা হলো 10 বছর পরে সাদিকুর রহমান সৌরভ নিজেকে কি হিসেবে দেখতে চায়? একজন এডিটর নাকি আরো অন্য কোনো কিছু সামনে এগিয়ে যেতে চায়? সাদিকুর রহমান সৌরভ 10 বছর পরে একজন টিচার হতে চায়। টিচার, গুড টিচার। গুড টিচার। যে আমাদের যে ধরা বাঁধা যে নিয়ম ইন্ডাস্ট্রিতে, যে আমরা নর্মাল শুধু কাট ভিডিও ভিজুয়ালাইজেশন এগুলো আইডিয়া পায় না, অনেক বেশি রিগ্রেট করে যারা শিখে পরবর্তীতে। এই প্রবলেমের প্রপার একজন সলিউশন দেওয়ার জন্য যে লোক দরকার সে হতে চায়। প্রত্যেকটা মানুষের একটা প্রপার গাইড লাগে, মেন্টর লাগে। প্রত্যেকটা মানুষ, অনেকে ভালো এডিট জানে, অনেকে এডিট, কিন্তু প্রপার মেন্টরশিপ না থাকার কারণে ওরা হারায় যায়। প্রচুর ট্যালেন্টেড পোলাপান আছে ইন্ডাস্ট্রিতে, আমাদের কাছে আসে, মেল টেল আসে, তো আমাদের কাছে ইউটিউব থেকে আমরা দেখি যে, এবং বিশ্বাস করবেন না, আমি যে কয়টা টিউটোরিয়াল দেখছি এগুলা থেকে শিখে এত ভালো ভালো এডিট করে ডিরেক্ট আমি যে র ফুটেজ দিচ্ছি সেটা এডিট করে আমাকে মেল করে ওখানে ড্রাইভ করে ওই এডিট করা ভিডিওটাও দিয়ে দেয় আমাকে। সো তখন বোঝা যায় কত ভালো ভালো ট্যালেন্ট আছে বাংলাদেশে, কিন্তু প্রপার মেন্টরশিপের কারণে তারা, মানে আপনি ভালো মেন্টরও হতে চান। সো ওইখান থেকে মানুষকে প্রপার গাইড যে করা যায়, তুমি এইভাবে করলে এইভাবে। পাশাপাশি অবশ্যই আবার অনেকে বলবে ভাই তাবিজ বিক্রির জন্য এইসব কথা বলতেছে, আমার আলাদা আর একটা বিজনেস আছে আলহামদুলিল্লাহ, যেটা হচ্ছে আমি অলরেডি ভিডিও এডিটিং সার্ভিস বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রোভাইড করতেছি, এবং এখানে থেকে ওইখানে রেভিনিউ আমার বেশি। ওইটার নাম কি? ওইটার নাম জিজেট মিডিয়া। জিজেট মিডিয়া, জেনারেশন জেট মিডিয়া। ওইখানে গেলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, তার মানে আপনার এটা থেকে যদি বরিশালের এখন কোনো ইন্ডাস্ট্রিয়াল দেখে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে গেলে আপনাকে পেয়ে যাবে। অথবা আমাকে মেল করলেও হবে, আমার যে মেলটা আছে স্ট্রেসিং এর যে দেওয়া আছে, যে আমার পার্সোনাল মেলটাই বেশি, কারণ হচ্ছে মেলেই আমি বেশি চেক দিই, মেলটা খোঁজ খবর রাখি বেশি। আর যদি এখানে এখন কমেন্ট বক্সে লেখে আমি শিখতে চাই, তাহলে কোথায় তাকে রেফার? তাহলে স্টোরি সিঙ্কের ওয়েবসাইটে যাবে, storysync.io আমাদের ওয়েবসাইট। সিজন কত, মানে এটা কি ব্যাচ কত? ব্যাচ 3 চলতেছে, এটা 2টা বছর শেষ,
তৃতীয়তম ব্যাচ শুরু হয়েছে, মানে শুরু student রিসেন্টলি enrollment- হয়েছে, ইনরোল করতে পারবে এখন, সমস্যা নেই। কারণ আমাদের তো ব্যাকএন্ডে সাপোর্ট সিস্টেম আছে, সাপোর্ট সিস্টেম স্ট্রং আলহামদুলিল্লাহ, ওই যে ওরা করে। তো জানে আমাদের সাপোর্ট সিস্টেম খুবই স্ট্রং। সো সাপোর্ট পাবে। লাস্ট মাত্র বেসিক লেভেলের ক্লাস কেবল 35টা ক্লাস, 4 মাসের আমাদের একটা জার্নি হয়, ফুল 4 মাসে। আর এবার 4 মাসের জার্নি আরো বেশি ক্রিয়েটিভ হবে, অনেক হাই লেভেলের ক্রিয়েটিভ হবে। রিজন হচ্ছে আমি সামনে অনেক কিছু ঢুকাচ্ছি ক্লাসের মধ্যে, আর আমাদের অনেকগুলো এক্সামিনেশন আছে ক্লাসের মধ্যে, যেগুলো আর কি যারা ভালো করে তাদেরকে প্রাইজ মানি গিফট করি লাইভে। ক্লাসে এসে আমরা দেই, টাচ দেই, যা শিখছি ওগুলোর উপরে টাচ দিই। টাচ দেওয়ার পরে এটার মধ্যে যারা ভালো করবে তাদেরকে প্রাইজ মানি দেই। গত ব্যাচেও পাইছি, ওরা ছিল জিহাদ, আবিদ, আলিফ। আবির তো ফার্স্ট ব্যাচে এটা ছিল না, ও, আরে সেকেন্ড ব্যাচে আনছি। সেকেন্ড ব্যাচে তো দেই নেই। ও তুমি থার্ড হয়েছিল। তো 1 নম্বর হয়েছিল হচ্ছে অর্ণব ভাই প্রাইজ মানিটা পাইছে। ও, আপনার যে সিনিয়রও আছে যে কাজ করছে, আবার ভালো করছে। আমার সাথে আমার স্টুডেন্টটাই এখন বর্তমান কাজ করতেছে। সিনিয়র কেউ আছে আপনার চেয়ে আমার থেকে সিনিয়র কেউ নেই। ইন টার্মস অফ এজ? এজ, হ্যাঁ, এই যে সিনিয়র, মেবি এই যে সিনিয়র হবে বা সিমিলার হবে অর্ণব ভাই। ওই আমার মূলত যারা হচ্ছে তারা ওই আমার ব্যাচ থেকে আসে, তাদেরকে ট্রেন করি, আমার কোর টিমে ঢুকাই। কোর টিমটা আলাদা। তো এই হচ্ছে যারা তার হচ্ছে মানে আপনার এরকম স্টুডেন্টরা শিখতে পারবে, সেখান থেকে আবার আবার আমার আপনি টিমে আপনার সঙ্গে ডিরেক্ট টিমেও টিমে কাজ করবে। দারুণ অপরচুনিটি আপনার, এবং সে তো তাইলে একটা তার মার্কেটে পরিচিতি হয়ে গেল, হ্যাঁ, লম্বা সময় সে কাজ পেতে থাকলো। দিস ইজ ভেরি। এবং আমার টিমের কাজ মনে হয় আপনাদের দেখছেন ওই লেভেলের কাজগুলো আমরা আউটপুট, এবং আমরা চাচ্ছি যে ইন্ডাস্ট্রি ব্রেক করতে, ইন্ডাস্ট্রি রুলস ব্রেক করবো আমরা, ওই লেভেলের আউটপুট নিয়ে কাজ করতেছি। ভেরি গুড। এখন আমার একেবারে শেষে আমরা আমি আপনার ফিউচার প্ল্যানও শুনলাম। সো এইটার মধ্য দিয়ে প্রশ্ন শেষ হতে, হ্যালো বরিশালে এই যে আমাদের অফিসে আজকে আসলেন, অফিসে এসে আপনার মানে সত্যি বলেন তো বরিশালে এসে কেমন লাগছে, আর হ্যালো বরিশালে এসে বরিশালে এসে অনেক ভালো লাগছে, বিশেষ করে কালকে যখন আমাকে ওই নদীর সাইডে নিয়ে গেছিলেন ওই মেডিকেলের ওই পাশ দিয়ে। তো ওইখানে দিয়ে ঢুকার পরে মনে হয়েছে না আরে ভাই কই আসলাম, এত সুন্দর জায়গা, তো ঢাকার মতো লাগতেছে। আর ওই পাশে যখন গেছি, আল্লাহ এত সুন্দর জায়গা বরিশালে, মানুষ পুরো, আর সবচেয়ে হচ্ছে ফুড, এত ভ্যারাইটিস ফুড আইটেম আমি ভাবিও না যে বরিশালে পাওয়া যাবে। এবং আরো মজার একটা বিষয় হচ্ছে যে রাত 12টার সময় সেখানে গরম গরম সিঙ্গারা বেজে তারপরে খাওয়াচ্ছে। তো এটা ভালো লাগছে। আর আমি যদি আপনার স্পেসিফিক ভাবে আপনার এই অফিস রুমটার কথা বলি, ওই এনভায়রনমেন্টের কথা বলি, এখানে যে লাইফ স্টাইল, আমি শুরুতে বলছিলাম যে লাইফ স্টাইল যে একটা আছে সেটা আমি জানতাম না। হ্যালো বরিশাল লাইফ স্টাইল এখন ঢোকার পরে ভাই দেখতে আরঙে আসছি। কিরে ভাই আরঙে আসছি? হ্যাঁ ভাই, আপনারা যারা দেখতেছেন বিশ্বাস করবেন না, এখানে আরঙের মতো এত এত ক্রিয়েটিভ আইটেম গুলো এখানে আছে। আমি কয়েকটা দেখাতে চাই। হ্যাঁ একটু দেখান আমাকে। সো এই দেখেন এইগুলা এই যে আড়ঙের মতো। আর সবথেকে বড় কথা হচ্ছে এই সেম জিনিসগুলাই আড়ঙে যে প্রাইস, এখানে আরো অনেক অনেক কম প্রাইস, অনেক কম প্রাইস আর কি। এগুলার আড়ঙের প্রাইস অনেক বেশি ইউজ এবং কোয়ালিটিও খুব ভালো। তো আরো অনেক কিছু ইউনিক আইটেম আছে। ওইদিকে আমি দেখছি এখানে 3-4টা হয়তো বা এখানে রাখা হয়েছে, বাট অনেক জোস আইটেম আছে। কিছু জিনিস আমার পার্টস একটা দেখাচ্ছিলাম, ভাবছিলাম যে পাতিল মাতিল রাখে ওগুলা নাকি, পরে জিজ্ঞাসা করলাম আপনাকে ভাই এটা কি, পরে আপনি খুলে দেখাইলেন এটা হলো পার্টস। সো ক্রিয়েটিভ জিনিস। থ্যাংক ইউ। দর্শক যেটা নিয়ে বললো এটা হলো হ্যালো বরিশাল লাইফস্টাইল। হ্যালো বরিশালই আর একটা সিস্টার কনসার্ন। এটা বরিশালের বা বাঙালির ঐতিহ্যবাহী প্রোডাক্টকে এখানে প্রমোট করা হয়। আমাদের 2টা রুমে এক্সপেরিয়েন্স জোন করা হয়েছে, সেখানে দেশীয় সকল কুটির শিল্পের প্রোডাক্ট এখানে ডিসপ্লে করা হয়েছে, সো দ্যাট আপনারা এখানে আসতে পারেন, দেখতে পারেন, হ্যাঁ কিনতেও পারেন। পাশাপাশি আপনারা হ্যালো বরিশাল লাইফস্টাইলের পেজ ফলো দিতে পারেন। হ্যালো বরিশাল লাইফস্টাইল লিখলেই পেজটা চলে আসবে, সেখানে এগুলোর আপডেট দেওয়া হবে, আপনাদের ভালো লাগবে। আশা করি আপনাদের এই সেশনটা খুব ভালো লেগেছে। আপনাদের যদি এই সেশনটাকে কেন্দ্র করে কোনো প্রশ্ন থাকে সাদিক ভাইকে অথবা আমাকে, ইউ ক্যান আস্ক, ওইখানেই দিলে আমরা অ্যান্সার দিয়ে দিব এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে অনেকে আছে যে জাস্ট মেন্টরশিপ পায় না দেখে ডিসাইড করতে পারে না কি করবে। আমি বলি না যে আমার কোর্স করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই আমার ক্ষেত্রে। আমার থেকে অনেকেই কোয়েশ্চেন করে, অনেকেই আমাকে কল দেওয়ার পরে আপনি কি করতে পারেন, আপনার পরের স্টেপটা কি হতে পারে, জাস্ট আমাকে, এর জন্য কনসালটেন্সি কোনো ফিও নাই, একদম ফ্রি। জাস্ট আমাকে কল করেন,
আপনি ডিসাইড করতে চান কি নিয়ে কি করতে পারেন, এটার সলিউশনে কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি যদি ওইটা আমার জানা থাকে। তো এর জন্যই নাই, আপনি যদি পার্সোনালি এটা দেখে আপনার মনে হয় না আমি এটা করতে চাচ্ছি ওটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি আমাকে নক দেন, আমি আপনাকে ফ্রি টাইম বলি, ওই টাইমে আমার সাথে কথা বলেন, ইনশাল্লাহ আমি আপনাকে সর্বোচ্চ গাইড করার ট্রাই করবো, বিশেষ করে হ্যালো বরিশালের অডিয়েন্সকে। হ্যাঁ, আর এই অডিয়েন্স কি হ্যালো বরিশালের থেকে জেনে হ্যাঁ যদি কেউ ভর্তি হয় হ্যাঁ, সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট? 100% ডিসকাউন্ট দিব। আমাকে বললেই হবে, আমি একটা ডিসকাউন্ট কুপন দিয়ে দিব, বরিশাল 3.4 কুপন দিব, এবং মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সে ডিসকাউন্ট পেয়ে যাবে। মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবেন। অনেকের কাছে হয়তো ইচ্ছা আছে কিন্তু ওই বড় অ্যামাউন্টটা নাই, হ্যাঁ। সেক্ষেত্রে হ্যালো বরিশালের এই কুপন ব্যবহার করলে আপনি কিন্তু একটা ডিসকাউন্ট। আর একটা কথা বলি, এই যে সৌরভ ভাইয়ের কাছ থেকে কিন্তু স্টুডেন্ট যারা শিখছে এরকম বরিশালও আছে, এবং আরও অবাক হবেন এটা কিন্তু হ্যালো বরিশালের সাথেই আছে। সো আপনার যদি মনে হয় যে জানতে ইচ্ছা করে যে তাদের কাছ থেকে জানি এক্সপিরিয়েন্সটা কেমন, তাহলে আমার অফিসে চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ এডিটর কাউকে হলো একজন ডাকলাম, জিহাদ বলেন, আবিদ বলেন, আলিফ, আদনান বলেন, তাদের সঙ্গে কথা বলে আপনারা হলো গিয়ে এটা জানতে পারবেন। আর কথা নয়, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।